জি, সবাইকে আমাদের প্রাণের প্রতিষ্ঠান সিগনেচার মাইন্ড ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে ওয়েলকাম জানাই। আজকের আমাদের টপিক হচ্ছে বিল্ড ইউর ক্যারিয়ার অ্যাজ এ ফ্রিল্যান্সার। অর্থাৎ আমরা অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আমাদের কেরিয়ার বিল্ড করতে চাই এবং কিভাবে করে সেই কেরিয়ারটিকে আমরা বিল্ড করব, আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো। আমার পরিচয়টা শুরুতে দিয়ে নিচ্ছি। আমি হোসনি মোবারক, একজন ডিজিটাল মার্কেটার। পাশাপাশি আমি এই সিগনেচার মাইন্ড ট্রেনিং ইনস্টিটিউটের একজন ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করে যাচ্ছি। এই হচ্ছে আমার বেসিক পরিচয়। আজকে এখানে যারা নতুন আছেন, অনেকেই আছেন যারা নতুন, আমি একটু আপনাদের সাথে পরিচিত হতে চাই। কারা কারা নতুন আছেন যদি একটু হ্যান্ড রাইজ করেন। আপনি 3.more অপশনে গেলে হ্যান্ড রাইজ করার অপশন পাবেন। একটু যদি কাইন্ডলি হ্যান্ড রাইজ করে আমাদের সাথে পরিচিত হওয়ার সুযোগ দিতেন যে আপনারা কারা কারা একেবারে নতুন, আমাদের প্রতিষ্ঠানের সাথে এখনো সম্পৃক্ত হন নাই, কিংবা আপনি এখনো ফ্রিল্যান্সিং পেশার সাথে জড়িত না, এখনো পর্যন্ত আপনি সম্পৃক্ত হন নাই, এমন যারা আছেন অনেকেই হাত তুলেছে, আমরা আর অনেকে তুলছি। তো আপনাদের সবাইকে আমাদের এই পরিবারের পক্ষ থেকে অনেক অনেক বেশি শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই দিনে। আমিও কিন্তু একদিন নতুন ছিলাম আপনাদের মতোই, তখন আমার মধ্যেও কিছু কনফিউশন ছিল, কিছু ভয় কাজ করতো, কিছু কিউরিওসিটি ছিল, সবকিছু মিলিয়েই একটা দোদুল্যমনতা আমার মধ্যেও কাজ করতো। তো এই দোদুল্যমনতার মধ্য দিয়ে একটা বিষয় আমার ভিতরে কনফিডেন্স ছিল, আমার নিজের ভিতরে একটা কনফিডেন্স ছিল। সেটা হচ্ছে, যেহেতু এটি প্রযুক্তির বিষয়, এটা যেহেতু অনলাইনের বিষয়, আর পৃথিবীতে একটা কথা আমরা সবাই জানি যে এভরি স্কিল ইজ লার্নেবল। প্রত্যেকটি দক্ষতাই আসলে শেখা যায়, এটা আয়ত্ত করা যায়। তো যেহেতু আমি এই বিষয়টা জানি না, তাহলে আমি আজকে আমার জন্য কঠিন, বাট আমি যখন শিখবো, আমি যখন জানবো, তখন আমার জন্য এটা সহজ হবে। তো সেজন্য আমি শেখার জন্য মনোনিবেশ করি এবং একটা সময় কিন্তু আমি শুরু করি। আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি, আজকে যারা এখানে নতুন আছেন, আপনাদের মধ্যেও কিউরিওসিটি যেমন আছে, আবার কিছু কনফিউশন আছে, কিছু ভয় আছে। এই সব কিছু ইনশাল্লাহ দূর হবে আজকের এই পুরো সেশনটা যখন আমরা একসাথে মিলে উপভোগ করবো, এবং এখান থেকে যে মূল মেসেজ গুলো যদি আমরা নিতে পারি। তো আমি এবার মূল আলোচনায় চলে যাচ্ছি। বেসিক্যালি একটা প্রশ্ন সবার ভিতরে কাজ করে যে ফ্রিল্যান্সিং বিষয়টা কি। অনেকের কাছেই মনে হয় যে ফ্রিল্যান্সিংটা বোধহয় একটা ভিন্ন গ্রহের কোনো একটা কাজ বা ভিন্ন গ্রহের কোনো একটি পেশা। আসলে কিন্তু তা না। ফ্রিল্যান্সিংটা খুবই সাধারণ একটি বিষয়। বিষয়টা হচ্ছে, আপনি যেই কাজটি আপনি অফিসে বসে করেন, সেই কাজটি আপনি অনলাইনে ঘরে বসে করাটাই হচ্ছে ফ্রিল্যান্সিং। ঠিক আছে? অর্থাৎ আপনি যদি কোনো একটা অফিসে জব করেন, সেখানে তো আপনাকে কোনো না কোনো কাজ করতে হবে। তো সেই কাজটি আপনি অফিসে না গিয়ে আপনি ঘরে বসে করছেন। তো এটাই হচ্ছে কি ফ্রিল্যান্সিং। তো বেসিক্যালি ফ্রিল্যান্সিং মানে হচ্ছে মুক্ত পেশা, আর জব মানে হচ্ছে যুক্ত পেশা। অর্থাৎ আপনি যখন কোনো একটি প্রতিষ্ঠানের আন্ডারে তাদের নিয়মতান্ত্রিক ভাবে আপনি যখন তাদের বাধ্যবাধকতা হয়ে যখন আপনি কাজ করছেন, তখন এটা হচ্ছে জব। আর ফ্রিল্যান্সিংটা হচ্ছে মুক্ত পেশা, যেখানে আপনি কারো বাধ্যবাধকত না, সেখানে আপনি ফ্রিডম, সেখানে আপনার ফ্রিডম আছে, আপনি সেখানে মুক্ত। বেসিক্যালি ফ্রিল্যান্সিংটা যদি আমরা আরেকটু গভীরভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি, ফ্রিল্যান্সিংটা হচ্ছে চাকরির বিকল্প একটি বিষয়। অর্থাৎ আপনি খেয়াল করে দেখবেন যে আপনাদের এলাকাতেও এটা পাবেন, যে দেখা যাচ্ছে যে একজন ইলেকট্রিশিয়ান কিংবা একজন কম্পিউটার অপারেটর বা কম্পিউটার সার্ভিসিং করতে পারে এমন একজন ব্যক্তি এলাকায় কি করছে, সে বিভিন্ন পোস্টারিং করছে যে কম্পিউটার বাসায় গিয়ে কম্পিউটার ঠিক করে দেওয়া হয়। ঠিক আছে? তো সে কিন্তু একজন ফ্রিল্যান্সার, অফলাইন ফ্রিল্যান্সার। অর্থাৎ সে কোনো প্রতিষ্ঠানের আন্ডারে জব না করে, কোনো দোকান না দিয়ে, সে তার ঘরেই তার ইনস্ট্রুমেন্ট গুলো রেখেছে, কোথাও থেকে যদি কল আসে তার কলটাকে তার কাজটি করে দিচ্ছে। ঠিক আছে? আবার আপনি কোনো একটি প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে আপনি শিক্ষক হিসেবে চাকুরি না করে আপনি কাউকে কোনটাকে পড়াচ্ছেন, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ফ্রিল্যান্সিং। তার মানে ফ্রিল্যান্সিংটা দুই রকম, একটা হচ্ছে অফলাইন, একটা হচ্ছে অনলাইন। তো বেসিক্যালি ফ্রিল্যান্সিংটা অনলাইন বেসিসে যেটা করা হয়, এটা কি ফ্রিল্যান্সিং বলা হয়। বাট একেবারে সার্বিকভাবে যদি চিন্তা করি, তাহলে একজন রিক্সাওয়ালা ফ্রিল্যান্সার, একজন কৃষকও ফ্রিল্যান্সার, একজন যত ধরনের ব্যক্তি যারা নিজের পেশাটাকে নিজেই বেছে নিচ্ছে, নিজের কাজটাকে নিজেই বেছে নিচ্ছে, কার অধীনে কাজ করছে না, তারা সবাই আসলে ফ্রিল্যান্সার।
তো আজকে আমরা ওই সামগ্রিকভাবে চিন্তা না করে আমরা যেটা প্রচলিত ফ্রিল্যান্সিং আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তো ফ্রিল্যান্সিংটার সুবিধাগুলো কি? এটা তো চাকরির বিকল্প, বাট কেন চাকরি থেকে এটা ব্যতিক্রম, কোন জায়গাগুলোতে এটা চাকরি থেকে এক্সেপশনাল? নাম্বার ওয়ান, এখানে কাজের স্বাধীনতা আছে। আপনি যখন কোনো একটা অফিসে জব করেন সেখানে কিন্তু আপনার কাজের স্বাধীনতা নাই। আপনার অফিস থেকে আপনার বস আপনাকে যে কাজগুলো দিচ্ছে সেই কাজগুলো আপনাকে বাধ্য হয়ে করতে হচ্ছে। সেই কাজটা আপনাকে যে কোনো মূল্যে সমাধান করতে হবে। সেখানে আপনি কাজ চয়েস করার কোনো সুযোগ আপনার নাই, যে না আমি এই ডেস্কে বসবো না, আমি ওই ডেস্কে বসবো, আমি এই কাজগুলো করবো না, আমাকে এই কাজগুলো দেন, আমি এই কাজগুলো করবো। এটা বেছে নেওয়ার স্বাধীনতা কিন্তু আমাদের নাই। বাট ফ্রিল্যান্সিং এ এই সেক্টরে আপনি আপনার পছন্দ মতো কাজ করতে পারবেন। যেই কাজে আপনি এক্সপার্ট কিংবা যেই কাজটা আপনার ভালো লাগে, সেই কাজটা, যে কাজের প্রতি আপনার প্যাশন আছে, সেই কাজটি কিন্তু আপনি চাইলে করতে পারেন। নাম্বার টু হচ্ছে সেখানে সময়ের স্বাধীনতা আছে। অর্থাৎ আপনি যদি কোনো একটা অফিসে জব করেন সেখানে আপনি 9টা 5টা ডিউটি করতে হয়, ছুটির দিন আপনাকে নির্দিষ্ট করে দিচ্ছে, তারপর হচ্ছে আপনি ফ্যামিলিকে কখন সময় দিতে পারবেন এটা নির্দিষ্ট। ইভেন দো আপনি যদি ছুটির দিনের কথা চিন্তা করেন, সেই দিনে যদি অফিস থেকে কল আসে আপনাকে বাধ্য হয়ে অফিসে যেতে হবে। আচ্ছা, আমি একটা বিষয় কনফার্ম হয়নি, আমার কথা কি আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা? আমাকে যদি একজন ক্লিয়ারলি শোনা যায়। থ্যাংক ইউ ভেরি মাচ সজীব ভাইকে, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য। তাহলে আপনি যখন জব করছেন সেখানে আপনার সময়ের কোনো স্বাধীনতা নেই, কিন্তু আপনি যখন ফ্রিল্যান্সিং করছেন তখন কিন্তু আপনার সময়ের স্বাধীনতা আছে। অর্থাৎ আপনি কখন কাজ করবেন, আপনি 9টা 5টা করবেন নাকি রাতে করবেন, না সকালে করবেন, না দিনে করবেন, ইটস আপ টু ইউ। এটা আপনার উপর ডিপেন্ড করছে। ওখানে কন্ট্রাক্টে কাজ নেওয়া হয়, সাপোজ কোনো একটি কাজ আপনি 10 দিনের জন্য নিলেন, এই 10 দিন এর মধ্যে ক্লায়েন্ট কিন্তু আপনাকে কি করবে না, কোনো ধরনের প্রেশার দিবে না যে তুমি কাজটা এখনো শুরু করো নাই কেন। ঠিক আছে, এই 10 দিনের কাজটা হয়তো বা আপনার করতে 5 ঘন্টা সময় লাগবে। আপনি চিন্তা করলেন যে আমি একটু এখন বিজি আছি, আমার ফ্যামিলিকে একটু সময় দিতে হবে, তাহলে আমি আমার ফ্যামিলিকে সময় দিয়ে কক্সবাজার বেড়াতে যাব, আমি কক্সবাজার থেকে ঘুরে এসে 5 দিন পরে আমি কাজটা করবো, যেহেতু আমাদের 10 দিন সময় আছে। এইভাবে করে কিন্তু আপনি চাইলে আপনার সময়ের স্বাধীনতা উপভোগ করতে পারেন এই ফ্রিল্যান্সিং পেশায়। এবং নাম্বার থ্রি হচ্ছে সেটা হচ্ছে আয়ের স্বাধীনতা। আপনি যখন কোনো একটি জব করছেন সেখানে কিন্তু আপনার আয়ের স্বাধীনতা নেই। একটা নির্দিষ্ট স্যালারিতে আপনি কন্ট্রাক্ট, মানে একটা নির্দিষ্ট স্যালারির বিনিময়ে কিন্তু আপনি জবটি করছেন। ওখানে আপনার হয়তোবা স্যালারিটা 15,000 টাকা কিংবা 10,000 টাকা বা 20,000 টাকা বা 50,000 টাকা ফিক্সড আছে। এটা কিন্তু আপনি চাইলেই বাড়াতে পারছেন না। ওদের একটা রুলস আছে, বাৎসরিক একটা ইনক্রিমেন্ট আছে, সেই রুলস অনুযায়ী আপনাকে তারা স্যালারি ইনক্রিজ করবে বা সেই স্যালারি আপনার বৃদ্ধি হবে। তো ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে এটা ব্যতিক্রম। এখানে আপনি নিজের ইচ্ছা মতো স্বাধীন মতো আয় করতে পারবেন। এখানে আপনি যত বেশি কাজ করবেন তত বেশি আপনার ইনকাম। এবং ফ্রিল্যান্স জবের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এখানে জবের ক্ষেত্রে আপনি আপনার স্যালারি কত হবে এটা কিন্তু আপনি ফিক্স করতে পারতেছেন না। কিন্তু আপনি যখন ফ্রিল্যান্সিং এ কাজ করছেন আপনার কাজের পারিশ্রমিক আপনি নিজে নির্ধারণ করবেন যে আমি এত ডলারের নিচে কাজ করব না। ঠিক আছে, দেখবেন এই আপনার ফিক্স করা রেটেই কিন্তু অনেকে আপনাকে কাজ দিবে। তো সো এই হচ্ছে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে বিভিন্ন সুবিধা। আমরা আমরা একটা জিনিস বুঝতে পারছি, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিংটা হচ্ছে চাকরির বিকল্প, বাট এখানে কি আছে, বিভিন্ন ধরনের স্বাধীনতা আছে। এখন আপনি নিজেকে একটা প্রশ্ন করেন যে আপনি অ্যাকচুয়ালি কি অ্যাজ এ জব হোল্ডার হিসেবে আপনি কি নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, নাকি আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আমি একটু এই জায়গায় আপনাদের একটু রেসপন্সটা আশা করি যে এজ এ জব, একটা মিনিট, আমি একটু জানতে চাচ্ছি এজ এ জব হোল্ডার হিসেবে আপনারা কারা কারা ফ্রিল্যান্সার, মানে জব হোল্ডার হিসেবে কারা কারা নিজের ক্যারিয়ারটা বিল্ড করতে আগ্রহী? হ্যাঁ, এটা কারা কারা আছেন যদি একটু হ্যান্ড রাইজ করেন। এই আলোচনার পর আপনার কার মনে হচ্ছে যে আমার জব করাই উচিত? জব, ফ্রিল্যান্সিং না, আমি জব বলছি, চাকরি করা উচিত। এই চাকরি করার দিকে কার কার আগ্রহ বেশি? আমি আবার একটু লোয়ার হ্যান্ড করে দিচ্ছি। আমি একটু আবার জানতে চাচ্ছি এবার যে কারা কারা চাকরির প্রতি আগ্রহী বেশি, ফ্রিল্যান্সিং না। ওকে, দুইজনকে আমরা দেখতে পাচ্ছি যারা তারপরেও চাকরি চাচ্ছেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এবার একটু জানতে চাচ্ছি আপনাদের মধ্যে কারা কারা ফ্রিল্যান্সিং আগ্রহী, ফ্রিল্যান্সিং এ নিজের ক্যারিয়ার বিল্ড আপ করতে আগ্রহী কারা কারা, তারা একটু হ্যান্ড রাইজ করবেন।
মাশাআল্লাহ, এর সংখ্যায় কিন্তু বেশি দেখতে পাচ্ছি আমরা। ওকে, অনেকেই, হ্যাঁ, ম্যাক্সিমামই আমরা আসলে ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। তো যারা জব হোল্ডার হিসেবে এখনো পর্যন্ত আপনি চাচ্ছেন, তো আগামী যে আলোচনাগুলো আসবে আশা করি এই আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, তারপর আপনি একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আসেন সামনে আমরা যাই। তো আমরা পার্থক্যটা বুঝলাম, আমরা আরেকটু পার্থক্য দেখব যে আমরা অফিস জব এবং ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আরো কিছু পার্থক্য রয়েছে, সেই পার্থক্যগুলো কি। আসেন আমরা একটু বিষয়গুলো খেয়াল করি। প্রথমত হচ্ছে আপনি যদি জব করতে চান, যারা একটু আগে জব হোল্ডার হিসেবে হাত তুলেছেন যে আপনি জব হোল্ডার হিসেবে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে আপনার কি ধরনের যোগ্যতা গুলো লাগবে। নাম্বার ওয়ান, আপনার একদম ভালো জব করতে গেলে আপনাকে এখন বর্তমানে মাস্টার্স এর নিচে অন্তত আপনি ভালো জব পাবেন না। ঠিক আছে, অনার্স মাস্টার্স কমপ্লিট করতে পারলে, তাও ভালো রেজাল্ট নিয়ে, ভালো একটা সার্টিফিকেট নিয়ে যদি আপনি পাস করতে পারেন, তাহলে আপনি একটা ভালো জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। নাম্বার টু, জবের ক্ষেত্রে আরেকটা জিনিস লাগে, শুধু ভালো রেজাল্ট থাকলেই হয় না, রেফারেন্স লাগে। আপনি যখন প্রাইভেট কোনো জব করতে যান, প্রাইভেট কোনো সেক্টরে কোনো প্রতিষ্ঠানে জব করতে চান, সেক্ষেত্রে আপনার রেফারেন্স লাগবে। এবং পাশাপাশি আরো কিছু বিষয় লাগে যেগুলো আসলে হিডেন, হ্যাঁ, টেবিলের নিচের কিছু বিষয় লাগে আর কি। স্পিড মানি যাকে আমরা বলি, সহজ ভাষায় আমরা বলতে পারতেছি না কারণ বললে চাকরি থাকবে না। তো আসলে সরকারি চাকরি করতে গেলে কিন্তু এরকম অনেক কিছুই লাগে, টাকা পয়সা লাগে, অনেক কিছুই লাগে। তারপরও যে সবার হচ্ছে তা কিন্তু না। ঠিক আছে, আর ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কি যোগ্যতা লাগে, যা সদিচ্ছা লাগে, দক্ষতা লাগে এবং ধৈর্য লাগে। এই তিনটা বিষয় শুধু লাগে ফ্রিল্যান্সিং এ নিজেকে প্রতিষ্ঠিত করতে, রাইট? নিজের শুরু করার জন্য তিনটা যোগ্যতা লাগে। তাহলে এখন দেখেন এই দুইটা বিষয়ের মধ্যে আপনার কাছে কোনটা বেশি ভালো লাগছে। যে আপনি ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কিন্তু আপনার উচ্চ শিক্ষা প্রয়োজন, হ্যাঁ, উচ্চ শিক্ষিত হলে সেটা আপনার জন্য আরো কি, আপনার কাজের ক্ষেত্রে আরো বেশি আপনাকে কাজ পাওয়ার ক্ষেত্রে কিংবা আপনার সামনে আগানোর ক্ষেত্রে, সফলতার ক্ষেত্রে এটা একটা পজিটিভ দিক। বাট যাদের উচ্চ শিক্ষা নাই, যাদের ভালো রেজাল্ট নাই, ভালো সার্টিফিকেট নাই, তারা কি ফ্রিল্যান্সিং এ প্রতিষ্ঠিত পারবে না? পারবে। বরঞ্চ আমরা দেখতে পাই যাদের রেজাল্ট তুলনামূলকভাবে একটু দুর্বল কিংবা লেখাপড়া একটু দুর্বল, তারা ফ্রিল্যান্সিং অনেক ভালো করে। কেন? কারণ তার কাছে অপশন কম, সে এটাকেই মনোযোগ দিয়ে করে। বা যারা উচ্চশিক্ষিত, রেজাল্ট আছে ভালো, ভালো স্টুডেন্ট, তারাও যদি মনোযোগ দিয়ে করে, তারা আরো বেশি ভালো করতে পারবে। তাহলে গেল, এটা হচ্ছে যোগ্যতা। নাম্বার টু হচ্ছে সময়। যদি কোনো একটা অফিসিয়াল জব করেন, সেক্ষেত্রে বসের ইচ্ছা অনুযায়ী আপনাকে নির্দিষ্ট সময় দিতে হবে, যেমন 9টা-5টা। আর যদি ফ্রিল্যান্সিং করেন, সেক্ষেত্রে নিজের ইচ্ছা অনুযায়ী আপনি সময় দিবেন, যখন খুশি তখন কাজ করতে পারবেন। এক্ষেত্রে কেউ আপনাকে কোনো ধরনের বাধ্য করার সুযোগ নাই। আয়ের কথা যদি চিন্তা করেন, সেখানে নির্দিষ্ট মাসিক বেতন, জবের ক্ষেত্রে একটা নির্দিষ্ট মাসিক বেতন পাবেন, নিজের ইচ্ছা মতো আয় বাড়ানোর কোনো সুযোগ নাই। আর ফ্রিল্যান্সিং এর কথা যদি চিন্তা করেন, সেখানে নিজের ইচ্ছা অনুযায়ী আয় করা যায়, যত খুশি তত। তারপর স্বাধীনতার কথা যদি চিন্তা করেন, জবের ক্ষেত্রে স্বাধীনতা নাই বললেই চলে। হ্যাঁ, আপনার ছুটির দিনটাও অনেক ক্ষেত্রে কিন্তু আমরা বাধ্য হয়ে যাই কাজ করতে। তার মানে এখানে কি নাই, নিজের স্বাধীনতা নাই। আপনার ফ্যামিলিকে একটু সময় দিতে হবে, দেওয়া দরকার, আপনি পাচ্ছেন না আপনার অফিসের চাপের কারণে, কাজের চাপের কারণে। বাট ফ্রিল্যান্সিং এ কিন্তু আপনি পুরোপুরি স্বাধীন। এখানে আপনি নিজের ইচ্ছা মতো সময়টাকে আপনি স্পেন্ড করতে পারবেন এবং আপনার 24 ঘন্টার সময়টাকে আপনার নিয়ন্ত্রণে আপনি কাজে লাগাতে পারবেন। অফিসিয়াল জবের ক্ষেত্রে একটা মাইন্ডসেট আপ কি, যে মানায় চলতে হবে আমাকে। অর্থাৎ যেহেতু এখানে আপনার সময়ের স্বাধীনতা নাই, আয়ের স্বাধীনতা নাই, সেক্ষেত্রে আপনাকে অ্যাডজাস্ট করতে হচ্ছে। অর্থাৎ আপনার ফ্যামিলি ডিমান্ড করছে, এখন আপনি কি করেন, তাদেরকে একটু সময় স্পেন্ড করেন তাদের সাথে, বাট পাচ্ছেন না, তখন আপনি কি করতেছেন, অ্যাডজাস্ট করতেছেন। আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা নেই, নেক্সট টাইম চেষ্টা করুন। আপনার একটা ভালো বাসা পছন্দ হয়েছে কিন্তু যেতে পারছেন না, ওই বাসায় থাকতে পারছেন না, কারণ কি, পর্যাপ্ত কি নাই, আপনার আর্থিক সচ্ছলতা নাই। তার মানে কি, আপনি যে বাসায় আছেন, পছন্দ না হলে আপনাকে মানায় চলতে হচ্ছে। অ্যাডজাস্টমেন্টের মধ্যে আপনার পুরো লাইফটা কিন্তু চলে যাচ্ছে অ্যাডজাস্টমেন্টের মধ্যে। আর ফ্রিল্যান্সিং এ যেহেতু নিজের ইচ্ছা অনুযায়ী আয় করা যায়, স্বাধীনতা আছে, সেক্ষেত্রে এখানে কিন্তু আপনি আপনার পছন্দের জীবন উপভোগ করতে পারবেন। ঠিক আছে, আর অফিসিয়াল জবের ক্ষেত্রে ফিলিংসটা অ্যাকচুয়ালি কি, আমি তো জব করেছি, সেক্ষেত্রে আমি আমার নিজের ফিলিংসটাই শেয়ার করি। সেটা হচ্ছে রিমোট কন্ট্রোল লাইফ। হ্যাঁ, আমার লাইফের আসলে রিমোটটা আমার হাতে থাকে না, আমার বসের কাছে থাকে।
আমি কখন খাবো, কখন ঘুমাবো, কখন কি করব, এভরিথিং আমার বস কিন্তু আমাকে নিয়ন্ত্রণ করছে। আর ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে ফিলিংসটা হচ্ছে ফ্রিডম লাইফ। তো সব কিছুর প্রেক্ষাপটে আপনি নিজের প্রতি একটা প্রশ্ন করেন, আসলে আপনি কোন লাইফটা চান। হ্যাঁ, কোন লাইফটা আপনি চান। এখন প্রশ্ন হচ্ছে আমরা ফ্রিল্যান্সিং কেন করবো, ওয়াই? যারা এখনো পর্যন্ত চাকরির দিকে আপনার আগ্রহ বেশি, আমি তাদের উদ্দেশ্য করে বলছি যে কেন আমাদেরকে ফ্রিল্যান্সিংটা এজ এ বাংলাদেশি সিটিজেন হিসেবে, বাংলাদেশি নাগরিক হিসেবে আমাদের কেন ফ্রিল্যান্সিংটাকে বেছে নেওয়া উচিত। এর পিছনে অনেকগুলো রিজন আছে, অনেকগুলো রিজন। তার মধ্যে সবচাইতে বড় রিজনটা নিয়ে এখন আমি আপনাদের সাথে কথা বলবো। নাম্বার ওয়ান বিষয় হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই চাই একটা ভালো কেরিয়ার হোক আমাদের। আমরা যারা পড়াশোনা করছি, বিভিন্ন সাবজেক্টে পড়াশোনা করছি, আমাদের পছন্দের একটা কেরিয়ার প্রত্যেকের আছে যে আমি এটা হতে চাই। হ্যাঁ, আমি হয়তোবা ওই চাকরিটা করতে চাই, আমি ব্যাংকার হতে চাই, কিংবা আমি একজন সরকারি কর্মচারী হতে চাই, কিংবা আমি বিসিএস ক্যাডার হতে চাই। এরকম নানান এক একজনের, কিংবা আমি ব্যবসায়ী হতে চাই, এক একজনের কিন্তু এক একটা পছন্দ। ঠিক আছে, বাট আমাদের প্রত্যেকের চাওয়া আমরা আমাদের কেরিয়ার, আমাদের একটা ভালো কেরিয়ার হোক। ঠিক আছে, কেরিয়ার কি, যেটার যেই পেশার মাধ্যমে, যেই কর্মের মাধ্যমে আপনি আপনার জীবনটাকে সাজাতে পারবেন, আপনার ফ্যামিলি, আপনার ব্যক্তিগত জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, সকল দিক থেকে একটা পরিপূর্ণতা আসবে, ওই পেশাটাকে বলা হয় ক্যারিয়ার। সব পেশা কিন্তু ক্যারিয়ার না। এক একটা পেশা এক একজনের জন্য ক্যারিয়ার। আপনার জন্য যেটা ক্যারিয়ার, ওটা আমার জন্য ক্যারিয়ার নাও হতে পারে। আবার আমার জন্য যেটা ক্যারিয়ার, সেটা আপনার জন্য সির্ফ একটা কাজ হতে পারে, বাট ওটা আপনার ক্যারিয়ার নাও হতে পারে। যেমন আমি একটা এক্সাম্পল দিই। ধরেন অনেক শিক্ষককে আমরা দেখেছি যারা সকালবেলা ক্লাস করা, বিকেলে একটা দোকান নিয়ে বসে। ঠিক আছে, একটা লাইব্রেরি তার আছে, কিংবা একটা টেইলার্স তার আছে, কিংবা যে কোনো একটা ব্যবসা, ছোটখাটো একটা ব্যবসা নিয়ে বসে। এখন তাকে যদি প্রশ্ন করেন আপনার কেরিয়ার কোনটা, নিশ্চিত সে উত্তর দিবে আমার কেরিয়ার হচ্ছে শিক্ষকতা। আর ব্যবসা যেটা, সেটা হচ্ছে তার একটা কাজ, এটা একটা পার্ট টাইম একটা কাজ। ঠিক আছে, অনেকে ব্যাচ পড়াচ্ছে, টিউশনি করাচ্ছে, এগুলো জাস্ট খণ্ডকালীন কাজ। তার মূল পেশাটা হচ্ছে, যেটার মাধ্যমে তার লাইফের অ্যাচিভমেন্ট গুলো সে প্রত্যাশা করে, সেগুলো, সেটি হচ্ছে তার কি, শিক্ষকতা, সেটা হচ্ছে তার ক্যারিয়ার। তো আমরা প্রত্যেকে আমাদের লাইফে একটা ক্যারিয়ার চাই, ভালো একটা ক্যারিয়ার চাই, যেটার মাধ্যমে আমরা আমাদের জীবনটাকে সাজাতে পারবো এবং আমাদের জীবনটাকে উপভোগ করতে পারবো। আমাদের লাইফের একটা স্টাবলিশমেন্ট আমরা নিয়ে আসতে পারবো, আর্থিক কিংবা আদার্স যে বিষয়গুলো আছে সবগুলো মিলিয়ে। এখন কেরিয়ার বলতে আসলে আমরা কি বুঝি, মানে আমরা তো একটা জিনিস তো বুঝলাম, বাট কেরিয়ার বলতে আমরা কোন কাজটাকে আমরা প্রেফার করি। আমাদের দেশের প্রেক্ষাপটে একজন স্টুডেন্টকে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি বড় হয়ে পড়ালেখা শেষ করে তুমি কি করবা, 100 জনের মধ্যে 95 জন উত্তর দিবে আমি পড়ালেখা শেষ করে আমি চাকরি করব, একটা সরকারি চাকরি করব, কিংবা কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আমি চাকরি করব। এটা কিন্তু 100 জনের মধ্যে 95 জনের বেশি কিন্তু উত্তর দিবে এটা, রাইট? আপনাকে বুঝতে হবে যে আসলে আমাদের মানে দেশের প্রধান জাতীয় সমস্যা কি। আমরা যে চাকরির জন্য আমরা হন্যে হয়ে ঘুরছি, চাকরির আশায় যে আমরা এত দিন রাত এক করে যে আমরা প্রস্তুতি নিচ্ছি, পড়াশোনা করছি, আসলে আমাদের দেশে এই আমি যে আশায় পড়াশোনা করছি সেটাকে আমার জন্য তৈরি কিনা, প্রস্তুত কিনা। তো আমাদের দেশের প্রধান জাতীয় সমস্যা হচ্ছে কি, আমাদের দেশের প্রধান জাতীয় সমস্যা হচ্ছে বেকারত্ব। হ্যাঁ, যেখানে বাংলাদেশে প্রায় 3 কোটি সামথিং, 3 কোটির উপরে কিন্তু আমাদের দেশে কি আছে, 4 কোটি সামথিং আমাদের দেশে কি আছে, বেকার জনসংখ্যা আছে। আসেন আমরা একটু আমার মুখের কথা আপনার বিশ্বাস করার দরকার নাই, আপনি একদম প্রুফ আপনাকে দিব। আমি আপনাকে কিছু মানে তাকে কিছু তথ্য সূত্র দিব, কিছু এক্সাম্পল দিব, কিছু প্রুফ দিব, যেটার মাধ্যমে আপনি নিজেই আপনার ভবিষ্যৎটা কি করা লাগবে, কি করা উচিত, সেটা আপনি চাইলে একটু ওপেন মাইন্ডে নিজেকে চিন্তা করে আপনি কিন্তু বের করতে পারবেন। দেখেন, এই যে বললাম একটু আগে, বাংলাদেশের জনসংখ্যার মধ্যে 4,82,00,000 যে বেকার, এটা কি আমার কথা? এটা কিন্তু আমার কথা না, এটা কিন্তু 2018 সালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর একটি প্রতিবেদন এসছে যুগান্তর পত্রিকায়। তো এখানে বলা হচ্ছে যে দেশে 4,82,00,000 হচ্ছে প্রকৃত বেকার, অর্থাৎ বেকার সংখ্যা নিয়ে কিন্তু অনেক গুমরোজাল আছে, অনেক কনফিউশন আছে, অনেক মত পার্থক্য রয়েছে। তো এর মধ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যে রিপোর্টটি করেছে সেখানে বলছে যে আমাদের দেশের প্রকৃত বেকার সংখ্যা হচ্ছে 4,82,00,000। 2018 সালে আমাদের দেশের জনসংখ্যা যদি 16 কোটি হয়ে থাকে, এখন তো প্রায় 18 কোটি জনসংখ্যা।
তো 16 কোটি যদি হয়ে থাকে, এই 16 কোটির মধ্যে বা 17 কোটির মধ্যে মানে 18 বছরের কম যারা এখনো পর্যন্ত মানে কর্ম উপযোগী হয় নাই, অর্থাৎ সে কোনো একটা কাজ করে উপার্জন করবে, সেটা আমাদের দেশের আইনত এখনো স্বীকৃত না। 18 বছরের নিচে যারা, তো চিন্তা করেন যে তাদের মানে তাদের সংখ্যাটা কত, তাদের সংখ্যা তো অলমোস্ট অন্তত পক্ষে 3 থেকে 4 কোটি হবে, রাইট? 18 বছরের নিচে যারা। আবার যারা 60 বছরের উপরে তাদের সংখ্যাটা অন্তত পক্ষে 2 থেকে 2.5 কোটি হবে। তাহলে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে 3 আর 2 যদি 5 থেকে 6 কোটি হয় যারা কাজের উপযোগী না, তাহলে মোটামুটি 10 থেকে 11 কোটি বা 12 কোটি কিন্তু আমাদের দেশে কি আপনার এই কর্ম উপযোগী মানুষ রয়েছে। এই 12 কোটির মধ্যে যদি 4 কোটি 82 লক্ষ মানে প্রায় 5 কোটি বেকার থাকে, তাহলে আপনি একটু চিন্তা করেন যে প্রায় 50% মানুষ কিন্তু বেকার, রাইট? 50% মানুষ কিন্তু বেকার। তাহলে এই বেকার জনসংখ্যার মধ্যে ম্যাক্সিমাম জনসংখ্যা কারা? আপনি একটু আসেন, আমরা একটু দেখি। আমাদের দেশের এই জনসংখ্যা কিন্তু আমরা 2 ভাগে ভাগ করি। এর মধ্যে একটা হচ্ছে শিক্ষিত বেকার আর একটা হচ্ছে অশিক্ষিত বেকার। তাহলে এই দুই জনসংখ্যার মধ্যে, দুইটা শ্রেণীর মধ্যে কাদের সংখ্যা বেশি আমরা দেখতে পাচ্ছি? এটাও কিন্তু একটা প্রতিবেদন এসছে বাংলাদেশ প্রতিদিনের 21শে আগস্ট 2019। দেশে শিক্ষিত বেকারের সংখ্যাই কিন্তু বেশি। কেন? এটা একটু আগে আমাদের মেন্টর বারকাজ নাসির স্যার কিন্তু বলে গেছে যে একজন শিক্ষিত মানুষের চাইলেই যে কোনো কাজ করার জন্য আমাদের সামাজিক ভাবে সে একটা বাধাগ্রস্ত হয়, যদিও বা কোনো কাজ ছোট না, কিন্তু সামাজিক ভাবে কিন্তু আমাদের দেশ, আমাদের পরিবেশ আমাদেরকে বাধাগ্রস্ত করে একটা যে কোনো কাজ নিতে। তাহলে এই যে দেশের শিক্ষিত বেকারের সংখ্যাটা বেশি, তাহলে আমরাও তো শিক্ষিত হচ্ছি, তাহলে আমরা কি আসলে চাকরি পাবো এর কোনো নিশ্চয়তা আছে? এর কোনো নিশ্চয়তা কিন্তু নাই। এবং এই যে শিক্ষিত বেকারের সংখ্যাতে কমছে না, দিন দিন কিন্তু বাড়ছে, রাইট? এটাও কিন্তু একটা প্রতিবেদন এসছে 24শে মার্চ, 3রা ডিসেম্বর 2019 কিন্তু এই প্রতিবেদন এসছে। তো সবকিছু মিলে আমরা একটা বিষয় ক্লিয়ার যে উচ্চ শিক্ষিত হওয়াটা আমার বেকারত্বের ঝুঁকিটা বাড়াচ্ছে। আমি বলছি না আপনি বেকার থাকবেনই, বাট ঝুঁকি বাড়াচ্ছে কিনা উচ্চ শিক্ষিত আমাদের দেশের প্রেক্ষাপটে, অবশ্যই কিন্তু আমাদের জন্য এই ঝুঁকিটা কিন্তু বাড়ছে। হ্যাঁ, এখানে কিন্তু যে আপনি খেয়াল করে দেখেন, জুম করা হয়েছে, এই গবেষণায় দেখা যায় শিক্ষিত যুবকদের মধ্যে সম্পূর্ণ বেকার হচ্ছে 33.32%। ঠিক আছে? সো এটা আমাদের জন্য একটা শক নিউজ, এটা আমাদের জন্য একটি অশনি সংকেত। আমাদের ভবিষ্যৎটাকে যদি আমরা একটু চিন্তা করি, তাহলে আমরা কিন্তু এটা নিয়ে আমরা আতঙ্কিত হতে পারি। বাট আমাদেরকে এখন আতঙ্কিত না হয়ে আমাদেরকে সমাধানের পথে যেতে হবে। আসলে আমাদের জন্য সমাধানটা কি? দেখেন, এই যে উচ্চশিক্ষিত বেকারত্বের সারা পৃথিবীতে বাংলাদেশের অবস্থান হচ্ছে দ্বিতীয়। সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশের অবস্থান কি? সারা পৃথিবীতে দ্বিতীয় উচ্চশিক্ষিত বেকারত্বে। এটাও কিন্তু যুগান্তর এসছে 2019 সালের 20শে জানুয়ারি রিপোর্টটা এসছে। প্রথম হচ্ছে পাকিস্তান, তারপর হচ্ছে বাংলাদেশ, তারপরে ভারত, তারপরে শ্রীলঙ্কা। তার মানে এই সাবকন্টিনেন্টের মধ্যেই কিন্তু এই সংখ্যাটা কিন্তু বেশি, কারণ এখানে জনসংখ্যা বেশি, হ্যাঁ, কাজের সুযোগ কম। তো সবকিছু মিলে কিন্তু আমরা একটা বিষয় ক্লিয়ার হতে পারছি যে আমরা পড়াশোনা করছি, এতে কিন্তু আমাদের চাকরির নিশ্চয়তা নেই। তার পাশাপাশি এখন আমাদের জন্য যে আরেকটি এই মরার উপর খাড়া ঘা বলতে যা বোঝায় আর কি, আমরা বাগধারায় পড়েছি মরার উপর খাড়া ঘা। তো এটার একটা এক্সাম্পল হচ্ছে বর্তমান করোনা পরিস্থিতি। এই যে কোভিড-19 গত বছর যখন আমাদের দেশে আঘাত হানে, এরপর আমাদের দেশে কিন্তু প্রচুর শিল্প কারখানা, বিভিন্ন অফিস, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ হতে থাকে। আর ব্যবসা প্রতিষ্ঠানগুলো যখন বন্ধ হয়, ওই প্রতিষ্ঠানে যারা কর্মচারী রয়েছে, কর্মরত রয়েছে, তারা কিন্তু তখন একটা কর্মহীনতায় পড়ে যায়। হ্যাঁ, তো এই করোনার কারণে কিন্তু আমাদের দেশে সামাজিক অস্থিরতা এবং বেকারত্ব কিন্তু বাড়ছে দিন দিন। এটা আমার কথা না, এটা সরকারের একজন মন্ত্রীর কথা, স্বাস্থ্যমন্ত্রীর কথা। হ্যাঁ, জাহেদ মালিক তার বক্তব্য কিন্তু এটা। পাশাপাশি আপনি খেয়াল করে দেখেন, আরেকটা প্রতিবেদন এসছে এরকম যে করোনা আবহে দেশে বেকারত্বের হার 9% বেড়েছে। কেবল গত বছরের জুলাইতেই কাজ হারিয়েছে কিন্তু 50 লক্ষ কর্মজীবী মানুষ। তো এই সব কিছু আমাদেরকে একটা বিষয় সতর্ক করছে যে চাকরি আমাদের জন্য সমাধান না। তাহলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে? বিকল্প পথ
বের করতে হবে। তো করোনায় বেকারত্বের অবস্থা কিন্তু আরো বেশি অবনতির দিকে যাচ্ছে আমাদের দেশে দিন দিন। আমরা অনেকে খবর রাখি না, কারণ আমরা এখনো পর্যন্ত তো এখনো পড়াশোনা করছি, যার কারণে এখন খবর রাখি না। বাট আপনি আশেপাশে তাকায় দেখেন, এটা চিত্র কিন্তু আপনি দেখতে পাবেন। তার মানে একটা বিষয় ক্লিয়ার, আমরা ছোটবেলায় পড়েছিলাম চাকরি হচ্ছে সোনার হরিণ, বাট আজকে এটা কিন্তু একেবারে বাস্তব আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি যে চাকরি আসলে কিন্তু একটা সোনার হরিণ, চাইলেই কিন্তু এটা পাওয়া যায় না, অন্তত আমাদের দেশে পাওয়া যায়। ঠিক আছে, তো আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে অবশ্যই প্রথাগত চিন্তা চেতনা থেকে বের হতে হবে। আমরা একেবারে ছোটবেলা থেকেই আমরা মানে বাবা মায়ের মুখে, আমাদের যারা গার্জিয়ান, আমাদের শিক্ষক, তাদের কাছ থেকে একটা জিনিস শুনে আসছি যে ভালো রেজাল্ট করতে হবে। তো আমি না করছি না আপনি ভালো রেজাল্ট করেন, বা যদি প্রশ্ন করা হতো ভালো রেজাল্ট কেন করতে হবে, কারণ বাবা ভালো করে লেখাপড়া করো, ভালো একটা রেজাল্ট করতে হয়, ভালো সার্টিফিকেট লাগবে, ভালো সার্টিফিকেট না হলে তুমি ভালো চাকরি পাবা না। তার মানে ছোটবেলা থেকে আমাদের ব্রেনের ভিতরে একটা জিনিস দিয়ে দেওয়া হয়েছে, তোমাকে বড় হয়ে চাকরি করতে হবে। আর সেটার জন্যই কিন্তু আমাদের ম্যাক্সিমাম ব্যক্তির চাকরির প্রতি একটা দুর্বলতা আছে। ঠিক আছে, আর কেন আমাদেরকে চাকরির জন্য সবাই উদ্বুদ্ধ করছে? তারা সবাই বলছে যে ব্যবসাতে রিস্ক, চাকরিতে কোনো রিস্ক নেই, মাস শেষে বেতন পাবা। ঠিক আছে, এটা নিয়ে তোমার কোনো টেনশন নাই। আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে পারি। প্রশ্নটা হচ্ছে, একটা ছোট মাছ যদি বড় মাছের পেটের মধ্যে থাকে, বড় মাছ যদি ঝুঁকিতে থাকে, তাহলে ছোট মাছ কি ঝুঁকি মুক্ত? একটা ছোট মাছ যদি বড় মাছের পেটের ভিতর থাকে, আর বড় মাছটাকে যদি রান্না করা হয়, ছোট মাছটা কি বেঁচে যাবে? তা কিন্তু না। আপনি যেখানে চাকরি করছেন, এটা কিসের প্রতিষ্ঠান? এটা তো একটা ব্যবসা প্রতিষ্ঠান। তাহলে ব্যবসা যদি ঝুঁকি হয়, তাহলে চাকরি কি? তাহলে আমাদেরকে অবশ্যই প্রথাগত চিন্তা থেকে বের হইতে হবে, বের হয়ে আমাদেরকে বিকল্প চিন্তা করতে হবে। ঠিক আছে, অন্তত আমাদের দেশের প্রেক্ষাপটে এই জিনিসটা চিন্তা করতেই হবে। দেখেন, আপনি যদি রেস্টুরেন্টে ব্যবসা করেন, দেখেন এতদিন পর্যন্ত রেস্টুরেন্টের ব্যবসা মানে আমরা কি বুঝতাম, যে আপনি কোনো একটা জায়গায় একটা প্লেস নেবেন, প্লেস নিয়ে সেখানে ডেকোরেশন করে আপনি বাবুর্চি নিয়োগ দিবেন, কর্মচারী নিয়োগ দিবেন, সবকিছু সাজানোর পর রান্না হবে, তারপরে কাস্টমার এসে সেখানে কি করবে? খাবে। তার মানে এইভাবে কিন্তু রেস্টুরেন্টের ব্যবসাটা এতদিন পর্যন্ত আমরা দেখেছি। বাট ফুড পান্ডা সারা পৃথিবীতে তারা রেস্টুরেন্ট ব্যবসা করছে, খাবারের ব্যবসা করছে, বাট তার কোনো রেস্টুরেন্ট নাই। সে শুধু একটা অ্যাপস দিয়ে সারা পৃথিবীতে রেস্টুরেন্টের ব্যবসা করছে, রাইট? তার মানে যে প্রযুক্তির কারণে এখন ব্যবসার ধরনের মধ্যে কিন্তু কি আসছে? পরিবর্তন আসছে। আপনি কোটি টাকা ইনভেস্ট করে যে ব্যবসা না করছেন, ফুড পান্ডা কিন্তু তার চাইতে অনেক কম ইনভেস্টমেন্ট করে তার চাইতে অনেক বেশি বিজনেস করছে, এবং তার ব্যবসার পরিধি সারা বিশ্বব্যাপী। আর আপনি ব্যবসা করছেন একটা নির্দিষ্ট এলাকায়, গলির মধ্যে কিন্তু ব্যবসাটা করছেন। তো এবং ফুড পান্ডা দেখেন, তার কিন্তু একটা নির্দিষ্ট আইটেম না, একেবারে সাধারণ মানের রেস্টুরেন্টের খাবার থেকে শুরু করে একেবারে 5 স্টার হোটেলের খাবার পর্যন্ত তার ব্যবসার আওতাভুক্ত। সো আপনি কি চান তার কাছে? সব ধরনের খাবার কিন্তু সে আপনাকে দিচ্ছে, রাইট? তাহলে এই যে প্রথাগত চিন্তা থেকে বের হইতে পারছে বিধায় কিন্তু সে কিন্তু হচ্ছে সারা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করতে পারে। তারপর দেখেন পাঠাও, আপনি এই পাঠাও এর মাধ্যমে দেখেন আজকে সারা বাংলাদেশের প্রায় 30 থেকে 50,000 বাইক কিন্তু এই পাঠাওর মাধ্যমে প্রতিদিন রাইড শেয়ার করছে। অথচ যেই পাঠাও প্রতিষ্ঠানটি, সেই কোম্পানি কিন্তু একটা মোটরসাইকেলও নাই। আপনার মোটরসাইকেল, আপনি কষ্ট করে আপনার নিজের টাকা দিয়ে মোটরসাইকেল কিনছেন, আপনার নিজে শিখছেন, ড্রাইভিং লাইসেন্স নিয়েছেন নিজের টাকা দিয়ে, তারপর হচ্ছে গাড়ির কাগজপত্র করছেন নিজের টাকা দিয়ে, বাট আপনার এই সব কিছুকে ব্যবহার করতেছে কে? পাঠাও। সেখান থেকে সে কিন্তু একটা পার্সেন্টেজ ইনকাম করছে। জাস্ট একটা আইডিয়া, ক্লিয়ার? তো আপনিও যদি এরকম প্রথাগত চিন্তা থেকে বের হতে পারেন, আপনি কিন্তু বিগ একটা ইনকামে নিজেকে নিয়ে যেতে পারবেন। আর সেই বিষয়টা অবশ্যই প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে। কারণ আজকে যদি প্রযুক্তি না আসতো, তাহলে কিন্তু ফুড পান্ডা বলেন, এই পাঠাও বলেন, এই ধরনের প্রতিষ্ঠানের জন্ম হতো না। তার মানে এই প্রযুক্তির সহযোগিতায়, প্রযুক্তির ছোঁয়ায় এখন কিন্তু নানা ধরনের কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে। মানে আমাদেরকে নিজেদেরকে কি করতে হবে? চেঞ্জ হইতে হবে। আপনি খেয়াল করে দেখেন, আপনারা যারা সায়েন্সে পড়েছেন, খেয়াল করে দেখবেন, ওখানে আমরা শুঁয়োপোকা থেকে প্রজাপতি হওয়ার যে একটা জীবন চক্র, আমরা সেই জীবন চক্র পড়েছি। ঠিক আছে, তো দেখেন এই যে শুঁয়োপোকা দেখতে কিন্তু সুন্দর না, এটা দেখতে কিন্তু একটু কুৎসিত মনে হয়। বাট এই শুঁয়োপোকা যখন এখান থেকে তার একটা খোলস থেকে যখন সে বের হয়, তখন তার খুব কষ্ট হয়, খুবই কষ্ট হয়, তার ডানা ভেঙে যেতে চায়। এই সব কিছুর মাধ্যমে নিজেকে পরিবর্তন করে যখন সে নিয়ে আসে, তখন দেখেন সে কতটা বিউটিফুল লাগে।
ঠিক আছে? তো আমরা এই প্রথাগত চিন্তা থেকে যখন নিজেকে বের করে নিয়ে আসতে পারবো, তখনই কিন্তু আমরা কি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো। আর এটার জন্য আমাদেরকে যে চিন্তাটা করতে হবে, যে কাজটি করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে কমফোর্ট জোন থেকে নিজেদেরকে বের করতে হবে। যদি আমরা জীবনে কি হতে চাই, সফল হতে চাই, আমরা যদি আমাদের জীবনে প্রতিষ্ঠিত হতে চাই, আমাদেরকে সবার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কমফোর্ট জোন থেকে নিজেকে বের করতে হবে। একটা ছোট্ট গল্প বলি। রাজা ছিলেন, তার পার্শ্ববর্তী দেশের আরেক রাজার সাথে তার খুব ভালো বন্ধুত্ব ছিল। ওই পার্শ্ববর্তী দেশের যে রাজা, ওই বন্ধু রাজার জন্য সে দুইটা বাজ পাখি নিয়ে আসলো। দুইটা বাজ পাখি নিয়ে আসলো উপহার স্বরূপ। দুইটা আপনার দুইটা ময়না পাখি নিয়ে আসলো উপহার স্বরূপ। এই মানে দুইটা ময়না পাখির মধ্যে একটা ময়না পাখি খুব ভালো কথা বলতে পারে, আর একটা পারে না। দুইটার মানে এখন রাজা কি করলো, তাকে উপহার দিল। উপহার দেওয়ার পরে সেই রাজা কি করলো, তার যেই পশু প্রশিক্ষক ছিল, পশু পাখির যে প্রশিক্ষক, তার কাছে দিয়ে বললো যে দুটাকে ভালো করে উঠতে শিখাও, কথা বলা শিখাও, তারা যে সুন্দর সুন্দর গান করে এগুলো শিখাও। তো এই সব কিছুর জন্য সময় দিল, তুমি এগুলো দুটা নিয়ে যাও, দুটা নিয়ে গিয়ে তুমি দুটাকে ট্রেন আপ করো। তো ওই প্রশিক্ষক এই পাখি দুটাকে নিয়ে গেল, পাখি দুটাকে নিয়ে গিয়ে তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছিল। 1 মাস পরে ফিরে আসলো। ফিরে আসার পরে এবার দেখা যাচ্ছে যে রাজা কাছে দুটা পাখি নিয়ে এসে বলতেছে, রাজা মশাই, এই নেন দুটা পাখি, এর মধ্যে এই পাখিটা খুব সুন্দর উঠতে পারে, এই পাখিটা সুন্দর গান করে, এই পাখিটা সুন্দর করে কথা বলতে পারে, বাট এই পাখিটা সে কিছুই করছে না, আমি অনেক চেষ্টা করেছি, পারছি না। পরে বললো যে তুমি আরো চেষ্টা করো, অন্যভাবে চেষ্টা করো। না, আমি পারছি না রাজা মশাই। কোনোভাবে যখন পারছে না, রাজার ভিতরে একটা জেদ কাজ করলো, না এটা তো হতে পারে না, এটা তো করতেই হবে। তখন রাজা রাজ্যের মধ্যে ঘোষণা দিল যে কেউ যদি এই পাখিটাকে কথা বলানো, উড়ানো শিখাতে পারে, তাহলে তাকে এই এই কিছু দিবে। ঠিক আছে? তো এরকম ঢাকঢোল পিটিয়ে পুরো রাজ্যে ঘোষণা দিল। পরে পুরো রাজ্য থেকে অনেক মানুষ আসলো, অনেকেই ট্রাই করছে, কিন্তু কেউ পারছে না। এর মধ্যে থেকে একজন ব্যক্তি আসছে, আয়সা বলতেছে, খুব দরিদ্র একটা মানুষ, সে বলছে যে রাজামশাই, আমি পারবো। তুমি পারবা? এত মানুষ চেষ্টা করলো, এত বড় বড় প্রশিক্ষকরা চেষ্টা করলো, তুমি, তারা পারে নাই, তুমি পারবা? বলছে রাজামশাই, মানে প্রথমে এটাকে অবজার্ভ করছে, এই পাখিটাকে অবজার্ভ করার পর বলছে এটা আমি পারবো। বলছে পারবা? বলছে হ্যাঁ পারবো। তো খুব সহজ কাজ, আমাকে জাস্ট আপনি একটা দিন সময় দিন, আমি আপনাকে এটা প্রুফ করে দেবো যে এটা উঠতে পারে। তো একদিন সময় দিল। একদিন সময় দেওয়ার পর পরের দিন রাজাকে নিয়ে আসলো ওই পাখির কাছে। রাজামশাই চলেন, আমি আপনাকে দেখাই পাখিটা উঠতে পারে। তো পরের দিন রাজামশাই আসলেন ওই লোকের সাথে। আসার পর এবার এই পাখিটাকে দেখাচ্ছে, দেখছে হ্যাঁ পাখি তো উঠতেছে। তো রাজা খুব অবাক হলো, এরা মাসের পর মাস চেষ্টা করে পারে নাই, তুমি একদিনের মধ্যে কিভাবে এটা পারলা? কি তোমার হাতে জাদু আছে? তো রাজামশাই, আসলে আমার হাতে কোনো জাদু নাই। এই পাখিটা যে ডালে বসা থাকতো, এই ডালটা ছিল তার খুব প্রিয়। এই ডাল ছেড়ে কখনো যাইতো না, আমি শুধু ডালটা কেটে দিছি। তো আমরা আমাদের লাইফে কিছু এরকম কমফোর্ট জোনে বসা আছি, আমরা আমাদের জায়গা থেকে নড়তে চাই না, যার কারণে আসলে আমরা আমাদের জীবনে উঠতে পারি না। আসুন আমরা আমাদের কমফোর্ট জোন থেকে বের হয়ে আমরা উঠতে শুরু করি। ঠিক আছে? এটার জন্য আমাদের কমফোর্ট জোনটাকে আমাদের কি করতে হবে? ছাড়তে হবে। সেটা আসেন আমরা নিজেদেরকে প্রস্তুত করি, নিজেকে প্রশিক্ষিত করি, এবং নিজেদেরকে আগামী প্রযুক্তির দুনিয়ার জন্য আমরা নিজেদেরকে কি করে উপযোগী করে গড়ে। সো চেঞ্জ ইজ নট এন অপশন। চেঞ্জ এখন আমাদের জন্য কোনো অপশন না যে আমি নিজেকে চেঞ্জ না করলেও চলবে। বিষয়টা হচ্ছে এখন ম্যান্ডেটরি। অবশ্যই আপনাকে নিজেকে চেঞ্জ করতেই হবে, আর কোনো বিকল্প রাস্তা নেই। তার মানে আমরা যে চাকরির প্রথাগত চাকরি চিন্তা করছি, এখান থেকে নিজেদেরকে চেঞ্জ করে আমাদেরকে এখন ভিন্ন একটি অবলম্বন, ভিন্ন একটি প্রক্রিয়া আমাদেরকে আগাতে হবে। তো ভিন্ন যতগুলো পদ্ধতি আছে, চাকরির বিকল্প হিসেবে আমরা যতগুলো পদ্ধতির কথা চিন্তা করি, তার মধ্যে সবচাইতে ইফেক্টিভ এবং সবচাইতে সহজ পদ্ধতির নাম হচ্ছে ফ্রিল্যান্সিং। কারণ আপনি যদি একটা ব্যবসা করার কথা চিন্তা করেন, তাহলে আপনার পুঁজি লাগবে, রাইট? আপনার রিস্ক নিতে হবে। হ্যাঁ, সেখানে ব্যবসায় কখনো লাভ হবে, কখনো লস হবে, কখন আপনি একেবারে ফতুর হয়ে যাবেন, আবার নতুন করে শুরু করতে হবে। এইভাবে করে একটা মানে টালমাটাল অবস্থাদের মধ্যে একটা সময় গিয়ে আপনি প্রতিষ্ঠিত হবেন। ঠিক আছে? বাট ওই পর্যন্ত অনেকে কিন্তু ধৈর্য সহকারে ব্যবসায় লেগে থাকতে পারেন। ঠিক আছে? অনেকের এই ক্যাপাবিলিটিও থাকে না যে আমি এতদিন পর্যন্ত আমি এখানে লেগে থাকবো। বাট ফ্রিল্যান্সিংটা, যেখানে কোনো ধরনের আপনার পুঁজি লাগে না, যেখানে কোনো ধরনের হায়ার এডুকেশন লাগে না, শুধুমাত্র 3টা বিষয় লাগে। সেটা কি? নাম্বার 1, শুরুতেই বলেছিলাম, সদিচ্ছা লাগে। ইয়েস, আমি ফ্রিল্যান্সার হব, নাম্বার 1।
নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে আপনার একটা দক্ষতা লাগবে, কোনো না কোনো কাজে আপনার দক্ষতা লাগবে। নাম্বার 3, আপনার ধৈর্য লাগবে। এই 3টা বিষয় যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। তো আসেন, কেন আমরা ফ্রিল্যান্সিংটাকে প্রেফার করছি? কারণ সারা পৃথিবীতে ফ্রিল্যান্সিংটা হচ্ছে এখন $1 ট্রিলিয়ন ইন্ডাস্ট্রি। সারা পৃথিবীতে $1 ট্রিলিয়ন কোনো মার্কেট নেই। অনেকের কাছে চিন্তা করছে অনেকে যে ফ্রিল্যান্সিং করে কি আসলে কিছু হবে, বা পৃথিবীতে ফ্রিল্যান্সিং এর উপর কোনো ইন্ডাস্ট্রি নাই, এত বড় কোন ইন্ডাস্ট্রি পৃথিবীতে একটাও নাই। ফ্রিল্যান্সিংটা যত বড় ইন্ডাস্ট্রি, ঠিক আছে, এখানে $1 ট্রিলিয়ন ট্রানজাকশন হচ্ছে প্রতি বছর। তো সো ইটস এ বিগ অপরচুনিটি ফর আস। এটা আমাদের জন্য অনেক বড় একটা কিন্তু অপরচুনিটি। এবং প্রতিবেদন বলছে যে বাংলাদেশে, মানে সারা পৃথিবীতে তো এই ফ্রিল্যান্সিং এর ট্রানজাকশন হচ্ছে $1 ট্রিলিয়ন, আর বাংলাদেশে প্রতি বছর এই ফ্রিল্যান্সিং থেকে রেভিনিউ আসতেছে $1 বিলিয়ন ট্রানজাকশন হচ্ছে এই ফ্রিল্যান্সিং এর এই মাধ্যমে। কিন্তু যেই পরিমাণ মানুষ ফ্রিল্যান্সিং করছে, হ্যাঁ, ধরেন আমাদের বাংলাদেশের বেকার জনসংখ্যা আমরা একটু আগে দেখছিলাম 4,82,00,000 বেকার। এর মধ্য থেকে যতজন ব্যক্তি, যত পার্সেন্ট ব্যক্তি ফ্রিল্যান্সিং করছে, এটা একেবারেই নগণ্য। আমি একটু পরে আপনাদেরকে সেই তথ্যটাও দিব যে কি পরিমাণ মানুষ ফ্রিল্যান্সিং করছে। তাহলে আমরা যদি আমাদের বেকার জনগোষ্ঠীকে সঠিক প্রশিক্ষণ দিয়ে তাদেরকে ফ্রিল্যান্সার হিসেবে তৈরি করতে পারি, তাহলে বাংলাদেশে, মানে মিনিমামটা যদি তৈরি করতে পারি, তাহলে বাংলাদেশে এই ফ্রিল্যান্সিং সেক্টর থেকে আয়ের সম্ভাবনা আছে $5 বিলিয়ন বেশি। ঠিক আছে, সো ইটস এ হিউজ অপরচুনিটি আমাদের দেশের জন্য। আমরা এই ফ্রিল্যান্সিং সেক্টর থেকে অনেক বেশি পরিমাণে নিজেদেরকে আমাদের দেশের জন্য আমরা বৈদেশিক মুদ্রা নিয়ে আসতে পারি। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বৈদেশিক মুদ্রার কোনো বিকল্প নাই। বিশেষ করে আমাদের এই আপনার উন্নয়নমুখী বা উন্নয়নশীল একটি দেশের জন্য কিন্তু বৈদেশিক মুদ্রা অত্যন্ত কার্যকরী আপনার অর্থনৈতিক সূচকটাকে উন্নতি করার জন্য। তো আমরা যদি একটু আগে যেটা বলছিলাম যে বাংলাদেশে কি পরিমাণ মানুষ ফ্রিল্যান্সিং করছে, আমরা একটু দেখাই আপনাদেরকে। 2010 সালে আমাদের দেশে ফ্রিল্যান্সিং একটা জরিপ করা হয়, কতজন ফ্রিল্যান্সার আছেন। সেই জরিপ অনুযায়ী 10,000 ফ্রিল্যান্সার তখন খুঁজে পাওয়া যায়। 2013 সালে সেই সংখ্যা 30,000, এবং 2017 সালে সেই সংখ্যা দাঁড়ায় হচ্ছে 5 লক্ষ, এবং বর্তমানে সেই সংখ্যা কিন্তু অনেক বেশি হবে। 2018 সালে এসে দাঁড়ায় 6,50,000। 2021 সাল পর্যন্ত বাংলাদেশ গভর্নমেন্টের একটি টার্গেট ছিল যে বাংলাদেশে 20 লক্ষ ফ্রিল্যান্সার তৈরি করবে, এবং বর্তমান এই সময়ে এসে আমরা টার্গেট পূরণের মোটামুটি কাছাকাছি চলে আসছি বাংলাদেশে। আশা করা যায় যে 2021 সাল শেষ হওয়া নাগাদ গভর্নমেন্ট থেকে এটার একটা জরিপ আমরা ফলাফল পাবো। এটা 2017 সালে গভর্নমেন্ট কিন্তু একটা টার্গেট নেয় যে 2021 সাল নাগাদ আমরা বাংলাদেশে প্রায় 20 লক্ষ ফ্রিল্যান্সার তৈরি করবো। এই তথ্যটা আমি গতকালকে স্টাডি করতে গিয়ে পেয়েছি, যার কারণে এখানে স্লাইডে আনা হয়নি। এবং এই ফ্রিল্যান্সিং সেক্টর বাংলাদেশের রেভিনিউ আসতেছে 2011 সালে আসছে $1 কোটি, 2019 সালে আসছে $10 কোটি, এবং বর্তমানে গত এক বছরে, করোনার যে বছরটা গেল, এই বছরে টাকার হিসেবে 9,000 কোটি টাকা শুধু ফ্রিল্যান্সিং সেক্টর থেকে বাংলাদেশের রেভিনিউ আসতেছে। 2017 সালে বাংলাদেশের রেভিনিউ আসার অর্থনীতির ক্ষেত্রে যে সমস্ত খাতগুলোর ভূমিকা আছে, তার মধ্যে ফ্রিল্যান্সিং ছিল হচ্ছে অষ্টম বৃহত্তম রেভিনিউ খাত, যেটার মাধ্যমে আমরা আমাদের দেশে রেভিনিউ নিয়ে আসতে পারি। বাট বর্তমানে সেই সূচকটা অনেক বেশি এখন উপরের দিকে। এখন বর্তমানে ফ্রিল্যান্সিং সেক্টর থেকে প্রায় 9,000 কোটি টাকা আসতেছে, মানে হচ্ছে আপনি বুঝতে পারছেন এটা, এই সেক্টর এখন 2-3 মধ্যে কিন্তু অবস্থান করছে। এবং গভর্নমেন্টের একটা টার্গেট হচ্ছে এই সেক্টরটাকে নাম্বার 1-এ নিয়ে যাবে। এবং সারা পৃথিবীতে এখন ফ্রিল্যান্সিং এর মধ্যে ফার্স্ট হচ্ছে ইন্ডিয়া, কিন্তু আমাদের একটা লক্ষ্য হচ্ছে, জাতীয় টার্গেট হচ্ছে যে আমরা সারা পৃথিবীর মধ্যে ফ্রিল্যান্সিং এ নাম্বার 1 হতে চাই, এবং এটা সম্ভব, এটা পসিবল। ঠিক আছে, আমরা সেই লক্ষ্য নিয়ে কিন্তু কাজ করে যাচ্ছি। যার কারণে এখন বলা হচ্ছে যে অর্থনৈতিক সমৃদ্ধির নতুন মাধ্যম হচ্ছে ফ্রিল্যান্সিং আমাদের দেশের জন্য। আপনি যেই স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলাদেশ সরকারের একটি ওয়েবসাইট, freelancers.gov.bd। এই ওয়েবসাইটে গেলেই কিন্তু আপনি এই তথ্যগুলো পাবেন। এই প্রতিবেদনটা কিন্তু ওখানেই পাবেন, গভর্নমেন্টের একটি প্রতিবেদন। গভর্নমেন্ট এখন স্বীকৃতি দিচ্ছে যে না, বাংলাদেশে ফ্রিল্যান্সিংটাকে এস্টাবলিশ করতে হবে, এটা নিয়ে নতুন করে ভাবছে গভর্নমেন্ট, কারণ এটার মাধ্যমে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা বাংলাদেশে আসছে। যার কারণে
এখন প্রধানমন্ত্রী স্বয়ং নিজে বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন সেমিনারে, সিম্পোজিয়ামে উনি যুবকদের উদ্দেশ্যে একটি কথাই বলছেন, সেটা হচ্ছে চাকরি নয়, ফ্রিল্যান্সার হও। তোমরা চাকরির জন্য ঘুরো না, তোমরা কি হও? ফ্রিল্যান্সার হও। কারণ আপনি যখন চাকরি করছেন তখন কিন্তু আপনি মানে শুধু দেশের টাকা ইনকাম করছেন, বা যখন আপনি ফ্রিল্যান্সিং করছেন আপনি কিন্তু বিদেশের টাকা, ডলার কিন্তু বাংলাদেশে নিয়ে আসতেছেন। তো ফ্রিল্যান্সার হচ্ছে আমাদের দেশের জন্য একটা আশীর্বাদ। ক্লিয়ার? তো এই ফ্রিল্যান্সিং এর দিকে উদ্বুদ্ধ হয়ে অনেকেই কিন্তু এখন অন্যান্য পেশা থেকে নিজেকে গুটিয়ে নিয়ে এসে এখন কিন্তু ফ্রিল্যান্সিং এর দিকে ঝুঁকছে। আমি এখন যে স্ক্রিনশট গুলো দেখাচ্ছি বা দেখাবো, এগুলো কিন্তু সেম ওই যে গভর্নমেন্টের যে ওয়েবসাইটটা আমি আপনাকে একটু শেয়ার করলাম, উপরে আপনি লিঙ্কটা দেখতে পাচ্ছেন freelancers.gov.bd। আপনারা জানেন .gov.bd যত ওয়েবসাইট আছে সবগুলো হচ্ছে ফ্রিল্যান্সিং গভর্নমেন্টের ওয়েবসাইট। তো আপনি নিজেই এটাকে মানে নিজে এই ওয়েবসাইটটাকে ভিজিট করেন। ভিজিট করলে গভর্নমেন্টের আইডিয়া কি, গভর্নমেন্ট কি চাচ্ছে ফ্রিল্যান্সিং নিয়ে, এগুলো সবকিছু কিন্তু আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এই যে আপনি যাকে দেখতে পাচ্ছেন একটু আগে, শহীদুল আলম খান, উনি একজন কর্পোরেট সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন। সেখান থেকে উনি 12 বছর ওই সেক্টরে কাজ করার পর এখন কিন্তু ফুল টাইম উনি ফ্রিল্যান্সিং করছেন এবং ফ্রিল্যান্সিং সেক্টরে কিন্তু এখন উনি প্রতিষ্ঠিত। যে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছেন, এই ব্যক্তিটা অ্যাকচুয়ালি ফ্যামিলির জন্য একটা বোঝা ছাড়া কিছুই ছিল না। আপনিও নিজেও বুঝেন, যদি আপনি একটু চিন্তা করেন, আশেপাশে যদি তাকান, এরকম মানুষ কিন্তু ফ্যামিলির জন্য কি অনেকটা বোঝা হয়ে যায়। সেও কিন্তু একটা সময় বোঝাই ছিল, হ্যাঁ, বাট সে কিন্তু এখন পুরো পরিবারের জন্য আশীর্বাদ। কারণ সে ঘরে বসে কিন্তু এখন ফ্রিল্যান্সিং করছে, ফ্রিল্যান্সিং শিখে কিন্তু এখন ফ্রিল্যান্সিং করছে, এবং পরিবারের বাকি সদস্যরা যে পরিমাণ আর্ন না করে তার ইনকাম কিন্তু তার চেয়ে অনেক বেশি, সবার চেয়ে বেশি কিন্তু তার। তো সে কিন্তু তার পরিবারের জন্য কি আশীর্বাদ। এই তথ্যগুলো কিন্তু আমি যে ওয়েবসাইটের কথা বললাম সেখানে গেলে আপনি পাবেন। একেবারে অজপাড়া গায়ের একটি ছেলে নিপনন্দ বিশ্বাস, যে কম্পিউটার বলতে কিছুই বুঝতো না, সে কিন্তু একটা সময় নিজেকে প্রশিক্ষিত করে এখন কিন্তু সে ফ্রিল্যান্সিং করছে এবং আজকে সে প্রতিষ্ঠিত। পাশাপাশি শুধু ছেলেরা না, মেয়েরাও কিন্তু এখন ফ্রিল্যান্সিং এ অনেক এগিয়ে আসছে। আর আরেকটা কথা বলি, নারীদের জন্য সবচেয়ে নিরাপদ জন্য কোনো পেশা থাকে সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। সবচেয়ে নিরাপদ। আপনি যে কোনো অফিসে জব করেন না কেন, একটু ঝুঁকি থাকে, বিভিন্ন ধরনের ঝুঁকি থাকে, এগুলো বলতে হয় না, বা আপনারা বুঝেন কি ধরনের ঝুঁকি থাকে। তো সেক্ষেত্রে আপনি যদি আপনার ঘরে বসে অনলাইনে কাজ করছেন, এর চাইতে নিরাপদ কেরিয়ার আর কি হতে পারে একটা নারীর জন্য। তো যার কারণে এখন কিন্তু নারীরা প্রচুর পরিমাণে ফ্রিল্যান্সিং এর দিকে ঝুঁকছে, এবং অনেক ক্ষেত্রে পুরুষদের চেয়ে নারীরা কিন্তু এখন অনেক ভালো করছে ফ্রিল্যান্সিং। বিভিন্ন জায়গায় চাকরি ছেড়ে অনেকে কিন্তু এখন ফ্রিল্যান্সিং করছে, বিভিন্ন অফিস থেকে আপনারা তারা রিজাইন দিয়ে কিন্তু এখন ফ্রিল্যান্সিং এর দিকে ঝুঁকছে। এই সব কিছু কিন্তু আপনারা পাবেন ওই ওয়েবসাইটে। এবং ফ্রিল্যান্সিং থেকে এখন দেশের শীর্ষস্থানীয় উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছে আরেকজন। এরকম অনেক এক্সাম্পল কিন্তু আছে, রাইট? এবং সবচেয়ে আরেকটা শক নিউজ, যেটা আপনি উইকিপিডিয়াতে গেলে শায়লা শারমিন নামে আপনি সার্চ দিবেন, আপনি তার সকল কিছু পেয়ে যাবেন। শায়লা শারমিন হচ্ছে বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের একজন প্রমিলা ক্রিকেটার। তার বিশেষত্ব হচ্ছে সে একাধারে ডান হাতে এবং বাম হাতে দুই হাতেই বোলিং করতে পারতো। জাতীয় দলের ক্রিকেটার, জাতীয় দলের পক্ষে উনি কিন্তু খেলেছেন এবং বেশ কিছু ভালো রেকর্ড ওনার আছে। বাট গত বছর যখন করোনা পরিস্থিতি শুরু হয় তখন কিন্তু খেলাধুলা বন্ধ হয়ে যায়, তখন কিন্তু তার ইনকামও বন্ধ হয়ে যায়। সে বিসিবি থেকে অনেক ধরনের সহযোগিতা কেউ বা আশা করেছিল হয়তো বা বিসিবি তাদেরকে খেয়াল রাখবে, কিন্তু সেক্ষেত্রেও তারা কিন্তু হতাশ হয়। হতাশ হয়ে সে কিন্তু অনেকটা অভিমানে তার সম্পর্কে কিন্তু অনেক প্রতিবেদন এসেছে। শায়লার বোলিং এ বিস্মিত ক্রিকেট বিশ্ব, কি স্টাইলে সে দুই হাতেই সব্যসাচী একজন বোলার ছিল সে। তো চ্যানেল আই এর অনলাইন ইয়েতে সংবাদে তার একটি তাকে নিয়ে প্রতিবেদন আসে যে অভিমানে ক্রিকেট ছেড়ে এখন ফুল টাইম ফ্রিল্যান্সার শায়লা শারমিন। তো এই সবকিছু কিন্তু আপনার চোখের সামনে আপনি দেখছেন যে আসলেই। তো সে বলছে যে চেয়েছিলাম বড় ক্রিকেটার হব, পাশাপাশি নিজেকে তৈরি করব পরিপূর্ণভাবে। AIUB তে BBA নিয়ে পড়ছিলাম, যদিও সেমিস্টার ড্রপ যাচ্ছিল খেলা ক্যাম্প থাকায়, এখন ফ্রিল্যান্সিং নিয়েই বাঁচার স্বপ্ন। তো সবাই এরকম অনেকেই কিন্তু আছে বিভিন্ন সেক্টর থেকে, তারা আস্তে আস্তে ধীরে ধীরে ফ্রিল্যান্সিং এর দিকে ঝুঁকছে। এটা হচ্ছে তার ফ্রিল্যান্সিং এর এটা হচ্ছে তার একটা গিগ। এটা মানে অ্যাজ এ ডিজাইনার হিসেবে সে কিন্তু এখন ফ্রিল্যান্সিং কে গ্রাফিক ডিজাইনার হিসেবে। তো আমরা বুঝতে পারছি যে আসলে ফ্রিল্যান্সিংটা এখন আমাদের জন্য আশীর্বাদ, এবং অনেকে কিন্তু এখন ফ্রিল্যান্সিং এর দিকে অনেক বেশি আগ্রহে ঝুঁকছে। কেন ঝুঁকছে? মোর রিজনস টু চুজ ফ্রিল্যান্সিং। মানে ফ্রিল্যান্সিং কে এত বেশি চুজ করার পিছনে আরো কিছু কারণ আছে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে সলভ
আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ। আপনি যদি ফ্রিল্যান্সিংটা করেন, কারণ আপনি একটা জব করেন, সেক্ষেত্রে আপনি কি 10 জনকে চাকরি দিতে পারবেন, কর্মসংস্থান দিতে পারবেন? এটা কি সম্ভব? সম্ভব না। বাট আপনি যখন ফ্রিল্যান্সিং করছেন, তখন কিন্তু আপনার আশেপাশে যারা বেকার আছে তাদেরকে ডেকে নিয়ে এসে বসায়, তাদেরকে আপনার পাশে রেখে শিখায় আপনি কিন্তু তাদেরকে ফ্রিল্যান্সার বানাতে পারবেন। তার মানে ফ্রিল্যান্সিংটা শুধুমাত্র আপনি নিজে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ না, আপনার এই কাজটা শিখে আপনি আরো 10 জনকে শিখায় এখান থেকে কি করতে পারছেন, তাদেরও কর্মসংস্থান তৈরি করতে পারছেন। এতে করে আমাদের দেশের বেকারত্বের যে সমস্যা, এটা অনেকাংশে কিন্তু দূর হয়ে যাবে। পাশাপাশি আপনি যখন চাকরি করছেন তখন কিন্তু আপনি শুধুমাত্র দেশের টাকা উপার্জন করছেন, কিন্তু আপনি যখন ফ্রিল্যান্সিং করছেন তখন আপনি বিদেশের টাকা বাংলাদেশে নিয়ে আসতেছেন। তো ইটস এ বিগ অপরচুনিটি আমাদের দেশের জন্য ফ্রিল্যান্সিং। তার মানে ফ্রিল্যান্সিংটা হচ্ছে আমাদের দেশের জন্য কি একটা আশীর্বাদ। তো সবকিছু মিলে আমরা একটা জিনিস বুঝলাম যে কেন আমাদের ফ্রিল্যান্সিং করা উচিত। আমার প্রশ্ন হচ্ছে, ফ্রিল্যান্সার হওয়ার জন্য আমাদের কি লাগবে, কি প্রয়োজন, কোন কোন বিষয়গুলো আমাদের জন্য দরকার, রাইট? প্রথমত বিষয় হচ্ছে, আপনি যদি ফ্রিল্যান্সার হতে চান, নাম্বার 1 যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার দক্ষতা লাগবে। কোনো না কোনো একটি কাজে আপনাকে দক্ষ হতে হবে। আপনাকে বলতে পারতে হবে আমি কাজটি পারি, ঠিক আছে? আইটি বেস যে কোনো কাজে, অথবা আইটির বাইরেও ধরেন আপনি অ্যাকাউন্টিং আপনি ভালো পারেন, এটাতে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন, ঠিক আছে? একটা মজার কথা হচ্ছে, জিজ্ঞেস করেছিলাম আমাদের গতকালকে একটি আমাদের লাইভ টক শো হয়েছিল, সেখানে আমাদের ইনস্ট্রাক্টর ছিলেন আপওয়ার্কের টপ রেটেড ফ্রিল্যান্সার মানিক স্যার। ওনাকে একজন প্রশ্ন করেছে গতকালকে লাইভে যে ফ্রিল্যান্সিং এ আসলে কি কি করা যায়। তখন উনি বলছিলেন যে একমাত্র বিয়ে ছাড়া সবকিছু ফ্রিল্যান্সিং, মানে সরি, জিজ্ঞেস করছিল যে ইয়েতে ফাইবারে কি কি ধরনের কাজ পাওয়া যায়। তখন উনি বলছিলেন যে একমাত্র বিয়ে ছাড়া মানে ফাইবারে সব ধরনের কাজই পাওয়া যায়। ফাইবারটা হচ্ছে একটা মার্কেট প্লেস যেখানে কাজ পাওয়া যায় আর কি। তো আপনাকে কোনো না কোনো কাজে দক্ষ হতে হবে। ওখানে গিয়ে আপনি যদি বলেন যে আমি মাস্টার্স পাস, কোনো দাম নাই, কোনো খাওয়া নাই। ওখানে গিয়ে বলতে পারতে হবে আমি গ্রাফিক ডিজাইন পারি, অথবা আমি ডিজিটাল মার্কেটিং পারি, অথবা আমি এই কাজটা পারি, এটা বলতে পারতে হবে। তখন কি আপনাকে মানুষ কাজ দিবে, এছাড়া কেউ কাজ দিবে না, যদি আপনি শুধুমাত্র সার্টিফিকেট নিয়ে সেখানে যান। দ্বিতীয় বিষয় হচ্ছে মার্কেট প্লেস সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে যে পৃথিবীতে অনেক জব মার্কেট আছে, ফাইবার আছে, আপওয়ার্ক আছে, 99 ডিজাইন আছে, guru.com আছে, হ্যাঁ, এরকম অনেক ধরনের ওয়েবসাইট আছে। বাংলাদেশের লোকালও কিছু ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আছে। তো এই এক একটা মার্কেট প্লেসের ধরন এক এক রকম, এক একটা মার্কেট প্লেস থেকে কাজ পাওয়ার আপনার ক্রাইটেরিয়া এক এক রকম। তো সবগুলো মার্কেট প্লেস একরকম না। আপনি যেই মার্কেট প্লেসে কাজ করবেন ওই মার্কেট প্লেস সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে। ওই মার্কেট প্লেসে কিভাবে আইডি খুলতে হয়, কিভাবে গিগ তৈরি করতে হয়, কিভাবে কাজ বায়ার রিকোয়েস্ট পাঠাতে হয়, তারপর হচ্ছে কিভাবে তাদের রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করতে হয়, কিভাবে কাজ সাবমিট করতে হয়, এই বিষয়গুলো সম্পর্কে টোটাল মার্কেট প্লেসের নিয়ম যেগুলো আছে, এই নিয়মাবলীগুলো আপনাকে জানতে হবে। কারণ কোন একটা কারণে আপনি কোন একটা ভুল করলেন, এতে কিন্তু আপনার আইডিটা ব্যান্ড হয়ে যেতে পারে। তো এই বিষয়গুলো আপনাকে কি থাকতে হবে, জানা থাকতে হবে। এবং নাম্বার 3 হচ্ছে, আপনি কাজটি সাবমিট করার পরে ওই মার্কেট প্লেস থেকে আপনি কিভাবে টাকাটা, মানে ডলারটা আপনার পকেটে টাকায় কনভার্ট করবেন, এই পেমেন্ট মেথড সম্পর্কে আপনাকে জানতে হবে। এই 3টা বিষয় যদি আপনি জানেন এবং এই 3টা বিষয় যদি আপনি ফলো করেন, তাহলে একজন ফ্রিল্যান্সার হিসেবে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। তাহলে পরের 2টা বিষয় তো এটা পরের ব্যাপার, মানে কিন্তু এই 3টার মধ্যে প্রথম বিষয়টা কিন্তু আসল, যে আপনাকে দক্ষ হইতে হবে। দক্ষ হলে বাকিগুলো কোনো ফ্যাক্ট না, বাকিগুলো কিন্তু আপনি কারো না কারো সহযোগিতার মাধ্যমে আস্তে আস্তে জেনে ফেলতে পারবেন। ওগুলো সম্পর্কে তেমন কোনো একটা ব্যাক পেতে হবে না, কিন্তু প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আপনার দক্ষতা লাগবে, রাইট? এখন প্রশ্ন হচ্ছে আপনি কোন কাজে দক্ষ হবেন, এটা হচ্ছে বড় প্রশ্ন, যে আপনি কোন কাজে দক্ষ হবেন। অনেকে আমাদেরকে প্রশ্ন করে, আচ্ছা আমি কোন কাজে নিয়ে ফ্রিল্যান্সিং করলে আমি বেশি টাকা উপার্জন করতে পারবো। আসলে এটা বেশি টাকা উপার্জনের বিষয় না, আসলে কোন কাজে আপনি কমফোর্টেবল, কোন কাজে আপনার প্যাশন আছে, কোন কাজটা আপনি পারেন, এটা হচ্ছে মূল বিষয়, ঠিক আছে? এখন আপনাকে আমি একটা কাজ দিলাম, সেই কাজ আপনার করতে গিয়ে আপনার মাথায় ধরে না। যেমন আমরা যখন ছোটবেলায় ক্লাস 3-4 পড়তাম, তখন সরল অঙ্ক দিত, তো নামে সরল, কিন্তু স্যার বলতো সরল অঙ্ক হচ্ছে গরল, ঠিক আছে? এখন আপনাকে যদি এরকম গরল হয়ে যায় আপনার কাজগুলো, তখন তো আপনি দামি কাজ হলেও, অধিক পেমেন্টের কাজ হলেও আপনি কাজ সাবমিট করতে পারবেন না, এতে কিন্তু আপনার কেরিয়ার তৈরি হবে না। তার মানে আপনাকে আপনার জায়গা থেকে এমন একটা কাজ পছন্দ করতে হবে যেই কাজটি আপনার পক্ষে পসিবল, ওই কাজের প্রতি আপনার একটা ভালো লাগা আছে এবং সেই কাজটি আপনি করতে সক্ষম হবেন, ঠিক আছে? আপনার সেই কাজ সমাধান করার অ্যাবিলিটি আপনার আছে। এই বিষয়টা আপনাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। তো আসেন কি কি বিষয়ে কাজ করা যায় ফ্রিল্যান্সিং সেক্টরে, অনেক আছে। তার মধ্যে একেবারে প্রধান কিছু বিষয় আমি আপনাদেরকে দেখাবো, যেগুলো বেশি জনপ্রিয় আর কি।
তার মধ্যে নাম্বার 1 হচ্ছে ওয়েব ডিজাইন এন্ড ওয়েব ডেভেলপমেন্ট, অত্যন্ত জনপ্রিয় একটি কাজ বা খুব চাহিদা সম্পন্ন একটি কাজ ফ্রিল্যান্সিং সেক্টরের জন্য। বিভিন্ন কোম্পানি তাদের ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট করে থাকে ফ্রিল্যান্সারদের মাধ্যমে। তারপর হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের তাদের প্রোডাক্ট সার্ভিসের কোয়ালিটি অ্যাসুরেন্সের জন্য ফ্রিল্যান্সারদেরকে তারা হায়ার করে। আপনি এই দক্ষতার মাধ্যমে আপনি কি করতে পারেন, নিজেকে ফ্রিল্যান্সার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন। কাস্টমার সার্ভিস, বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কল সেন্টার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কাস্টমার সার্ভিস দেওয়ার জন্য তারা কিন্তু ফ্রিল্যান্সারদেরকে হায়ার করে থাকে। পাশাপাশি বিভিন্ন পাবলিকেশন কোম্পানিগুলো তারা ট্রান্সলেট, বিভিন্ন বই ট্রান্সলেট করে, ট্রান্সলেটের জন্য বিভিন্ন ভাষায় অনুবাদ করে, তারপরে এগুলো তারা পাবলিশ করে। তো সেই অনুবাদের কাজ আপনি করতে পারেন, ট্রান্সলেশনের কাজ আপনি করতে পারেন ফ্রিল্যান্সিং এর মাধ্যমে। বিভিন্ন ভাষায় বই লেখা আছে, আপনারা ইংলিশে ট্রান্সলেট করে দিবেন। এভাবে কিন্তু আপনি চাইলে ফ্রিল্যান্সিং করতে পারেন। পাশাপাশি এজ এ অ্যাকাউন্টেন্ট হিসেবে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন। ঠিক আছে, যদি আপনি অ্যাকাউন্টিং বুঝেন, অ্যাকাউন্টিং যদি পারেন, কোন একটা প্রতিষ্ঠানের অডিট যদি আপনি করে দিতে পারেন, এগুলোর মাধ্যমে আপনি চাইলে কি করতে পারেন, ফ্রিল্যান্সিং করতে পারেন। তারপরে এজ এ প্রোগ্রামার হিসেবে বিভিন্ন অ্যাপস তৈরি করার মাধ্যমে, অ্যাপস ডেভেলপমেন্টের মাধ্যমে, প্রোগ্রামের মাধ্যমে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন তৈরি করে দেয়া বা মাল্টিমিডিয়ার বিভিন্ন কাজ আছে, যেমন বিভিন্ন মুভি নাটকগুলো এখন ফ্রিল্যান্সারদেরকে হায়ার করে বিভিন্ন কাজগুলো করায়, ভিডিও এডিটিং থেকে শুরু করে সাউন্ড এডিটিং, এই কাজগুলো কিন্তু অনেক ক্ষেত্রে ফ্রিল্যান্সারদেরকে হায়ার করে করানো হয়। তো আপনি এরকম মাল্টিমিডিয়া প্রোডাকশনের কাজ করে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন। অনেকের লেখালেখির প্রতি অনেক ঝোঁক আছে, ভালো লিখতে পারেন, সুন্দর গুছিয়ে একটা লেখা মনের কথাটাকে উপস্থাপন করতে পারেন। তো এই বিষয়গুলো, এই কন্টেন্ট রাইটিং লিখেও কিন্তু আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন। বিভিন্ন সাইট আছে, যে সাইটগুলোতে আপনি কি কন্টেন্ট লিখে আপনি আয় করার সুযোগ আছে। বিভিন্ন কোম্পানি তার প্রোডাক্ট সার্ভিসকে প্রমোট করার জন্য এই কন্টেন্ট রাইটারদেরকে হায়ার করে থাকে এজ এ ফ্রিল্যান্সার হিসেবে। পাশাপাশি ডিজিটাল মার্কেটিং হিসেবে আপনি কিন্তু ফ্রিল্যান্সিং করতে পারেন। খুবই চাহিদা সম্পন্ন একটি কাজ হচ্ছে ডিজিটাল মার্কেটিং, অর্থাৎ ফেসবুক, ইউটিউব, টুইটার, পিন্টারেস্ট থেকে শুরু করে যে সোশ্যাল মিডিয়া গুলো আছে, এই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ডিজিটাল যত প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্ম গুলোকে ইউজ করে কোনো কিছুকে সার্ভিস বা যে কোনো কিছু প্রোডাক্ট গুলোকে প্রমোট করা, এছাড়া ওয়েবসাইটকে আপনার প্রমোট করা, এটাকে এসইও করা থেকে শুরু করে আরো নানান ধরনের মার্কেটিং আছে, ইমেল মার্কেটিং, ঠিক আছে। তো এই ধরনের বিভিন্ন ধরনের মার্কেটিং আছে। এই মার্কেটিং গুলো যদি আপনি ডিজিটাল মার্কেটিং যদি আপনি শিখেন, তাহলে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। বিভিন্ন কোম্পানি তার প্রোডাক্ট সার্ভিস গুলো প্রমোট করার জন্য এরকম ফ্রিল্যান্সারদেরকে হায়ার করে থাকে, ডিজিটাল মার্কেটারদেরকে হায়ার করে থাকে ফ্রিল্যান্সার হিসেবে। এখন কথা হচ্ছে, অনেকে জিজ্ঞেস করে ভাই কোন কাজটা শিখলে বেশি টাকা পাবো? আসলে এটা বলা যায় না আপনি কোন কাজটা শিখলে কত টাকা পাবেন, কারণ আপনি আপনার কাজের পারিশ্রমিক নির্ধারণ করবেন। তবে কিছু কিছু ডিমান্ডেবল কাজ আছে, কিছু কাজ আছে যেগুলোর ডিমান্ডটা একটু বেশি, এগুলোর পেমেন্টটা একটু বেশি। তো সেক্ষেত্রে আপনি সেইটা আপনি পছন্দ করে নিতে পারেন, বাট পছন্দ করে নিলেন অধিক পেমেন্টের কাজ, কিন্তু আপনি কাজটাও জটিল, আপনি সঠিকভাবে ডেলিভারি দিতে পারলেন না, এতে কিন্তু আপনার লাভ হবে না। তারপরও বিভিন্ন সাইট আছে, সেই সাইটগুলোতে কিছু কিছু সাইটের যে সাইটগুলোতে আপনার পার আওয়ার, ঘন্টা বেসিস কাজ করা যায়, ঠিক আছে। তো আপওয়ার্কেরও একটা অপশন আছে, আপনি পার আওয়ার কাজ করবেন। টোটাল আপওয়ার্কে কিন্তু পার আওয়ার কাজ করার সুযোগ নেই, বাট আপওয়ার্কেও একটা অপশন আছে যেখানে আপনি ঘন্টা বেসিস কাজ করার সুযোগ রয়েছে। তো সেখানে আপনি যদি অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে ফ্রিল্যান্সিং করেন, সেক্ষেত্রে তারা ওখানে পেমেন্ট করেছে $10, তারপর হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স এর ক্ষেত্রে $13, কাস্টমার সার্ভিসের ক্ষেত্রে তারা পেমেন্ট করে $15, কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে $15, তারপর হচ্ছে ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে $19, তারপর হচ্ছে ট্রান্সলেশনের ক্ষেত্রে $20, তারপর হচ্ছে অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে $23, প্রোগ্রামিং এর ক্ষেত্রে হচ্ছে $25, তারপর হচ্ছে মাল্টিমিডিয়া প্রোডাকশনের ক্ষেত্রে $25, এবং মার্কেটিং এর ক্ষেত্রে কিন্তু $25। তার মানে একটা জিনিস বুঝতে পারছি যে এখানে যে কাজগুলোর ডিমান্ড বেশি, এগুলো কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে, এবং এর মধ্যে সবচেয়ে বেশি ডিমান্ড হচ্ছে কি আপনার প্রোগ্রামিং, মাল্টিমিডিয়া প্রোডাকশন এবং মার্কেটিং। আর আপনি যদি চিন্তা করেন যে আমি কোনটা নিয়ে করবো, আমি বলবো যে আপনি যেটা আপনার কাছে সহজ মনে হয়, আপনি পারবেন, এই বিশ্বাসটা যার মধ্যে আছে, যে কাজের প্রতি আপনি সেটা নিয়ে শুরু করেন। তবে একেবারে বিগিনার যারা যারা সিদ্ধান্ত নিতে পারছেন না, বুঝতে পারছেন না যে আপনি কোনটা করলে ভালো হবে, তাদের ক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে ডিজিটাল মার্কেটিং হিসেবে শুরু করতে পারেন। কেন ডিজিটাল মার্কেটিং আসছে সেই বিষয়টা নিয়ে, এই যে তথ্যটা দিলাম এখানে, এটা কিন্তু আমার বানানো তথ্য না, এটা আপনি গভর্নমেন্টের যে ওয়েবসাইটটা রয়েছে, আমি একটু আগে যেটা বলেছিলাম যে www.freelancers.gov.bd, ওই সাইটে গেলে আপনি এটা পাবেন, এই প্রতিবেদনটা পাবেন। তো আপনি কেন ডিজিটাল মার্কেটিং নিয়ে শুরু করলে আপনার জন্য ভালো হবে, তার মধ্যে নাম্বার 1 হচ্ছে
বাংলাদেশের ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে, বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ পেয়ে থাকে আমাদের দেশের ফ্রিল্যান্সাররা, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে। এটা যদি আপনি একটু খেয়াল করে দেখেন, এই চিত্রটা এখানে দেখতে পাবেন, নীল কাজটা হচ্ছে, নীল রঙের যে কাজটা সেটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট এন্ড টেকনোলজি। ঠিক আছে, এই কাজে সবচেয়ে বেশি কাজ পায় হচ্ছে আপনার সফটওয়্যার ডেভেলপমেন্ট টেকনোলজিতে। আপনি খেয়াল করে দেখেন ইন্ডিয়া, ঠিক আছে, ইন্ডিয়ার এই মানে এই কাজে ইন্ডিয়ার চেয়ে বেশি ভালো কেউ করে না, বা অন্য অন্য কোনো দেশ কিন্তু এই কাজটি বেশি পায় না। তারপরে বাংলাদেশ সবচেয়ে মানে, তারপরে ব্ল্যাক যেটা সেটা হচ্ছে আপনার ক্রিয়েটিভ এন্ড মাল্টিমিডিয়া। ঠিক আছে, তো এখানেও কিন্তু মোটামুটি ইন্ডিয়া এবং বাংলাদেশ বা ইউনাইটেড স্টেট এগুলো কাছাকাছি আছে, তারপরে ইন্ডিয়া তারপরে এখানে এগিয়ে আছে। আর কমলা রঙের যেটা আছে, হলুদ রঙের মতো যেটা দেখা যাচ্ছে, সেলস এন্ড মার্কেটিং সাপোর্ট। খেয়াল করে দেখেন এই সেলস এন্ড মার্কেটিং সাপোর্টে বাংলাদেশ কিন্তু সবচেয়ে এগিয়ে আছে। তার মানে আপনি যদি এই মার্কেটিং সাপোর্ট তথা ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনি ফ্রিল্যান্সিং করেন, তাহলে কাজ পাওয়ার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হেল্প হবে। এর পাশাপাশি আপনি খেয়াল করে দেখেন যে বর্তমানে সারা বাংলাদেশে কি পরিমাণ মানুষ আপনার ইন্টারনেট ইউজ করছে। ডিজিটাল মার্কেটিং কিসের মাধ্যমে করা হয়? ইন্টারনেটের মাধ্যমে তো করা হয়। ইন্টারনেট প্ল্যাটফর্ম গুলোকেই তো ডিজিটাল প্ল্যাটফর্ম বলা হয়, রাইট, যেগুলো ইন্টারনেট ভিত্তিক চলে। 113 মিলিয়ন মানুষ, ঠিক আছে, 11 কোটি প্রায় 30 লক্ষ মানুষ কিন্তু ইন্টারনেট ব্যবহার করছে। 11 কোটি 30 লক্ষ মানুষ, এখন কিন্তু এটা আরো বেড়েছে। এবং ফেসবুক ইউজ করছে এখন প্রায় আপনার আপনি খেয়াল করে দেখেন যে এখানে প্রায় কত 37 মিলিয়ন মানুষ কিন্তু এখন আপনার ফেসবুক ব্যবহার করছে, মানে প্রায় 3 কোটি 70 লক্ষ মানুষ ফেসবুক ব্যবহার করছে 2020 সালের প্রতিবেদন। এখন তো এটা নিঃসন্দেহে আরো বেড়েছে। তো এরকম বিভিন্ন সোশ্যাল মিডিয়া গুলো আছে যেগুলো এখন সবাই কিন্তু, সবার হাতে হাতে স্মার্টফোন আছে, সবার হাতে ফেসবুক আছে, ইউটিউব আছে, টুইটার আছে, সবকিছু আছে। তার মানে এখন কিন্তু মানুষ নাটক দেখার জন্য ইউটিউবে স্বর্ণপন্ন হচ্ছে, সংবাদের জন্য এখন পত্রিকা টেলিভিশনের বাইরে এসে এখন কিন্তু ফেসবুকের মাধ্যমে মানুষ এগুলো কালেক্ট করছে। তার মানে মানুষ যেখানে আছে সেখানে কিন্তু মার্কেটিং হচ্ছে। তার মানে আপনি যদি মার্কেটিংটা শিখেন, বিভিন্ন কোম্পানি কিন্তু আপনাকে এই ডিজিটাল মার্কেট হিসেবে, সোশ্যাল মিডিয়া মার্কেট হিসেবে আপনাকে কিন্তু হায়ার করবে। কিভাবে? আপনি এই ফেসবুক ইউটিউবের মাধ্যমে আপনি কি করতে পারেন, আপনি মার্কেটিং গুলো করতে পারেন। এই কাজটা আপনি শিখলে কিন্তু আপনাকে অনেকেই কিন্তু এই কাজে আপনাকে হায়ার করবে। ওকে, তো এখন বিষয় যেটা সেটা হচ্ছে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে অ্যাজ এ বিগিনার হিসেবে আমাদের জন্য বেস্ট। আপনি যদি প্রশ্ন করেন যে বিগিনার হিসেবে আমাদের জন্য বেস্ট কোনটা হবে, সেক্ষেত্রে আমি এক বাক্যে বলবো, আপনি যদি কোনো আইডিয়া না থাকে জগৎ সম্পর্কে, তাহলে আপনার জন্য ডিজিটাল মার্কেটিংটা কি বেস্ট, যদি আপনি ফ্রিল্যান্সিংটা শুরু করতে চান। তো আমরা মোটামুটি বুঝলাম যে কোন সাবজেক্ট নিলে বা কোন বিষয় দক্ষ হলে আমরা আমাদের জন্য বেশি ভালো হতে পারে। এবার আসেন আমরা মার্কেট প্লেস সম্পর্কে একটু জানি। আমরা কোথায়, ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হলেন, কিংবা আপনি গ্রাফিক ডিজাইন হিসেবে নিজেকে এক্সপার্ট করলেন, এরপর এই দক্ষতা নিয়ে আপনি যাবেন কোথায়, কোথায় গেলে আপনি কাজ পাবেন, আমরা সেই মার্কেট প্লেস গুলো সম্পর্কে আমরা জানবো, এবং কিছু বিষয় একেবারে লাইভ দেখবো, এখন প্র্যাকটিক্যাল দেখবো। ওকে, প্রথমত বিষয় হচ্ছে একটা মার্কেট প্লেস আমরা দেখতে পাচ্ছি এখানে, সেটা হচ্ছে ফাইবার। এটা হচ্ছে একটা ফাইবার, এটা হচ্ছে একটা মার্কেট প্লেস, যে মার্কেট প্লেসে গেলে আপনি এরকম বিভিন্ন ধরনের কাজ পাবেন। ঠিক আছে, কিভাবে কাজ পাবেন, কি করতে হবে, সবগুলো বিষয় একটা আইডিয়া আমি আপনাদের শেয়ার করবো। আপনি যখন এই ফাইবারে যাবেন, ফাইবারে যাওয়ার পরে একেবারে উপরে ডান পাশে দেখেন জয়েন একটা অপশন আছে। এই জয়েন অপশনে ক্লিক করার পরে এখানে আপনি আপনার অ্যাকাউন্ট খোলার জন্য আপনার অপশন আসবে। ইমেল আইডি দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন, কিংবা আপনি ফেসবুক আইডি দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন। আমি আপনাকে একটু দেখাই, একটু লাইভ দেখাবো। fiverr.com, একটু আগে যেটা আমরা স্ক্রিনশট দেখাইছি আপনাকে, সেটা কিন্তু এই যে সাইটটি। ঠিক আছে, এই যে দেখেন এখানে জয়েন একটা অপশন আছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এই যে জয়েন একটা অপশন আছে উপরে ডান পাশে। তো এই জয়েন অপশন যখন আপনি ক্লিক করবেন, দেখেন আপনার আইডি খোলার জন্য এখানে কয়েকটা অপশন আসছে, ফেসবুক আছে, তারপর আছে গুগল আছে, আবার আপনার অ্যাপল আছে। তো এখান থেকে যে কোনো একটা বিষয় দিয়ে আপনি চাইলে ফাইবার অ্যাকাউন্ট খুলতে পারেন। তবে এর মধ্যে আমাদের তো আর অ্যাপল খুব বেশি একটা জনপ্রিয় না, ফেসবুক বেশি জনপ্রিয়। বাট ফেসবুকের চাইতে বেশি আপনার সিকিউর থাকবে আপনার আইডিটা, সেটা যদি আপনি জিমেল দিয়ে করেন। কারণ ফেসবুক আইডি হ্যাক হয়ে যেতে পারে, তখন সেক্ষেত্রে আপনি কিন্তু একটা ঝামেলা পড়ে যাবেন। তো সেক্ষেত্রে আপনি যদি জিমেল দিয়ে আপনার আইডিটা খোলেন, সেক্ষেত্রে আপনি অনেক বেশি সেফ থাকবেন। তো আপনি যখন এখান থেকে জিমেল আইডি দিয়ে করবেন, তখন কোন অ্যাকাউন্ট খুলবেন, যদি অনেকগুলো লগ ইন থাকে,
তো এটার মাধ্যমে আপনি সিলেক্ট করে আপনি আপনার নিজের আইডিটা এখান থেকে খুলে ফেলতে পারেন। খুব কঠিন না, খুবই সহজ। এখানে অ্যাকাউন্ট খোলা সহজ, বাট অ্যাকাউন্টটা মেনটেন করা একটু কঠিন। আপনাকে অ্যাকাউন্টটা মেনটেন করতে হবে। এখন সহজ দিকে আপনি খুলতে যান না, কারণ খোলার পর কিছু কাজ আছে, যে কাজগুলো আপনি না করেন। ধরুন আপনার কাছে আপনাকে গিগ তৈরি করতে হবে, প্রোফাইল তৈরি করতে হবে। গিগ তৈরি করার পর আপনার আবার কাজের অর্ডার আসবে। আপনার যদি অর্ডারটা গ্রহণ না করেন, এভাবে যদি একটার পর একটা কাজ আপনি ছেড়ে দেন, একটা সময় দেখা যাবে আপনাকে আইডি ব্যান করে দিবে। কারণ এখানে ফেক আইডি খোলার কোনো অপশন নাই। এখানে একাধিক ফেক আইডি দিয়ে আপনি যে ফেসবুকের মতো আপনি এখানে আপনি থাকবেন, বিষয়টা কিন্তু এরকম সুযোগ নেই। এখানে রিয়েল আইডি দিয়ে আপনি কি করতে হয়, কাজ করতে হয়। ওকে, এটা হচ্ছে কি আপনার ফাইবার। এই ফাইবার ছাড়াও কিন্তু আরো, তো এখানে কি আমাকে কি করতে হবে, প্রথমে ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট। প্রথমে কি আপনি আপনার একটা অ্যাকাউন্ট খুলবেন, হয় জিমেল আইডি দিয়ে অথবা ফেসবুক দিয়ে, তবে জিমেল দিয়ে খোলাই ভালো। তারপরে কাজটা কি, তারপরে কাজটা হচ্ছে এখানে কি আপনাকে একটা প্রোফাইল তৈরি করতে হবে। প্রোফাইলটা কেমন হবে এগুলো আমি আপনাদেরকে লাইভ দেখাবো। এখানে একটা প্রোফাইল তৈরি করতে হবে আপনার। ফেসবুকে যেমন আমরা প্রোফাইলটা সুন্দর করে সাজাই, এখানে কি আপনার প্রোফাইলটা সাজাইতে হবে। যে প্রোফাইলে আপনি আপনি কি কি কাজে দক্ষ, কোন কোন কাজগুলো, কোন কোন সার্ভিসগুলো আপনি দিতে প্রস্তুত, হ্যাঁ, এই বিষয়গুলো এখানে উল্লেখ করতে হয়। পাশাপাশি আপনি যে সার্ভিসটা দিতে চান, সেই সার্ভিসের উপর একটা গিগ তৈরি করতে হয়। গিগ জিনিসটা কি, এটা আমি আপনাদেরকে এখন লাইভ দেখাবো। ওকে, ওকে, এই যে আমি আপনাদেরকে দেখাই বিষয়টা। এটা হচ্ছে একটা আইডি। একটু ব্যাগে যাই। এতক্ষণ যাই শুনছেন বা যতটুকু শুনছেন, এখন একটু সবাই মনোযোগী হবেন, পুরো বিষয়টা আমরা এখন ক্লিয়ার হব। আমরা একটা আইডিতে গেলাম। এই আইডিটার যিনি মালিক, তার নাম হচ্ছে সৃজন। ঠিক আছে, তার নাম হচ্ছে সৃজন। সে হচ্ছে 5 স্টার র্যাঙ্কিং আছে তার এখানে। এই তার কন্ট্যাক্ট নিয়ে এখানে বিষয় দেওয়া আছে। বাইরেরা তার আইডি যখন তার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে এখানে এটার মাধ্যমে কন্ট্যাক্ট করবে। যে ব্যক্তিটা কাজ দিবে ওখানে গিয়ে কি করতে হবে, একটা নিজের একটা অ্যাকাউন্ট খুলে তারপর প্রোফাইলটা সাজাইতে হবে। এখানে একটা ডিসক্রিপশন লিখতে হবে। ঠিক আছে, লেখা আছে ফ্রম বাংলাদেশ, মেম্বার সিন্স নভেম্বর 2020 থেকে সে কি করছে, ফাইবারে কাজ করছে। অ্যাভারেজ রেসপন্স টাইম, সে 1 ঘন্টার মধ্যে সে কি করে, রেসপন্স করে। এবং বায়ার যদি রিকোয়েস্ট করে তার মধ্যে 1 ঘন্টার মধ্যে, সর্বোচ্চ 1 ঘন্টার মধ্যে সে কি করে, রেসপন্স করে। লাস্ট ডেলিভারি দিয়েছে 2 দিন আগে, সে একটা কাজ ডেলিভারি দিয়েছে। ঠিক আছে, এবং তার হাতে এখন কাজ আছে, কি কি কাজ আছে আমি আপনাকে এটা পরে দেখাতে পারবো। এখন দেখেন এখানে গিয়ে সে কি করেছে, একটা ডিসক্রিপশন লিখেছে। আমি একটু জুম করে দেখাবো। নিজের সম্পর্কে একটা ডিসক্রিপশন লিখেছে যে, হাই, আই এম সৃজন বর্মন, আই এম এ টার্গেটেড B2B lead generation and data entry expert. I have 4 years of experience in another marketplace. I will provide B2B lead generation, web research, LinkedIn, তারপর হচ্ছে lead generation, তারপর হচ্ছে data entry, email finding, email or prospect list building, etc. Client satisfaction is my main objective. So you will get the best service and support. Knock me anytime for your project. এভাবে সুন্দর করে আপনার নিজের সম্পর্কে একটা ডেসক্রিপশন এখানে লিখতে হবে। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, ইংলিশ, বাংলা। যেহেতু আপনি ইংলিশেই তাদের সাথে কনভারসেশন করবেন, ইংলিশটা লিখতে হবে, আবার নিজের ভাষাটাও লিখে দিতে হবে যে আপনি বাংলা। ইংলিশ কতটুকু জানা লাগে অনেকের একটা প্রশ্ন। মিনিমাম কনভারসেশন স্কিল যদি আপনার থাকে, আপনার ক্লায়েন্টের সাথে সে কি বোঝাতে চাচ্ছে এবং আপনি তাকে কি বলতে চাচ্ছেন সে যেন এটা বুঝে, এতটুকু মিনিমাম আন্ডারস্ট্যান্ডিং যদি আপনার মধ্যে থাকে, দক্ষতা থাকে, আপনি তাহলে পারবেন। তারপরে যারা এক্ষেত্রে একটু দুর্বল, এক্ষেত্রে আপনি সাপোজ আপনি গুগল ট্রান্সলেটের সহযোগিতায় আপনি চাইলে কি করতে পারেন, আপনি তাদের কথাগুলো সে কি বলতে চাচ্ছে এখানে ট্রান্সলেট করে আপনি তো বুঝে ফেলতে পারেন যে সে কি বলতে চাচ্ছে। রাইট, তারপর হচ্ছে লিঙ্কড অ্যাকাউন্ট, বিভিন্ন অ্যাকাউন্ট যেমন গুগলের সাথে লিঙ্ক আছে, ফেসবুকের সাথে লিঙ্ক করে দিছে, যেন কাস্টমার বা ক্লায়েন্ট তাকে কি করতে পারে, খুঁজে পায়। পাশাপাশি স্কিলস, সে কি কি স্কিল এখানে সে নিজের জন্য নিয়ে এসছে, সে হচ্ছে লিড জেনারেশন, B2B লিড জেনারেশন, তারপর হচ্ছে ডাটা এন্ট্রি, মাইক্রোসফট এক্সেল, লিঙ্কডইন লিড জেনারেশন, তারপর হচ্ছে লিঙ্কডইন রিসার্চ, তারপর হচ্ছে টার্গেটেড লিড, তারপর হচ্ছে টাইপিং। এখানে লিডের বেশি কাজগুলো তার বেশি আসে আর কি।
ঠিক আছে, এই সবগুলাই হচ্ছে ম্যাক্সিমাম বিষয়গুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর পার্ট। ঠিক আছে, সার্টিফিকেট সে কোথা থেকে কোর্স বা সার্টিফিকেট বা শিখেছে, ডিজিটাল মার্কেটিং শিখেছে সে, এই দেখেন নিচে আমি আপনাকে আরেকটু জুম করে দেখাই, দেখেন সিগনেচার মাইন্ড ট্রেনিং ইনস্টিটিউট 2018 সালে সেখান থেকে কি করেছে, প্রশিক্ষণ নিয়েছে। আপনি বুঝতে পারছেন যে আমাদের আসলে ইনস্টিটিউট থেকে এরকম অনেক শিক্ষার্থী, হাজারো শিক্ষার্থী এই ফাইবারে আজকে কি করছে, দাপিয়ে বেড়াচ্ছে। এটা হলো প্রোফাইল, প্রোফাইলের পর এটা হচ্ছে গিগ, দেখতে পাচ্ছেন যে ক্লিক করলাম, এটা হচ্ছে তার গিগ। দেখেন সে কি বলছে, আই উইল টার্গেটেড B2B লিড জেনারেশন এন্ড ইমেল লিস্ট বিল্ডিং প্রফেশনাল। এটা হচ্ছে তার একটা থাম্বনেল, এই থাম্বনেল দিয়ে মূলত তার গিগটা শেয়ার করতে হয়, শো করতে হয়। তো সেখানে কি কি সার্ভিস দিবে বলছে, কোম্পানি নেম, ওয়েবসাইট, কোম্পানি ওয়েবসাইট, লোকেশন, স্ট্রিট, সিটি, স্টেট, জিপ কোড। মানে লিড জেনারেশনের জন্য সে কি কি কালেক্ট করে দিবে। লিড মানে কি, লিড মানে হচ্ছে তথ্য কালেক্ট করা, ডাটা কালেক্ট করা। এটা মানে আমার ধরেন চিটাগং এর যতগুলো কোচিং সেন্টার আছে, প্রত্যেকটা কোচিং সেন্টারের মালিকদেরকে আমার দরকার, আমি ওদেরকে নিয়ে আমি একটা প্রোগ্রাম করব, এরকম মালিকদের একটা ডাটা দরকার আমার, তাদের নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ফেসবুক আইডি দরকার। তাহলে কিভাবে আমি কালেক্ট করবো, ঠিক আছে, তো সে এটা কালেক্ট করে দিতে পারে, এই তথ্যগুলো সে দিতে পারে, এটা হলো লিড বলা হয়। তো সে লিডের মধ্যে সে কি কি তথ্য সে ব্যবস্থা, যে কোনো জায়গা, সেটা হচ্ছে কোম্পানি নেম, কোম্পানির ওয়েবসাইটের অ্যাড্রেস, লোকেশন, কোম্পানিটা কোথায় অবস্থিত, কোম্পানির টাইপ কোন ধরনের কোম্পানি, তারপর হচ্ছে কন্ট্যাক্ট নেম, ফার্স্ট এন্ড লাস্ট নেম, টাইটেল, তারপর হচ্ছে বিজনেস ইমেল অ্যাড্রেস ভেরিফাইড, এবং মানে ভেরিফাইড ইমেল অ্যাড্রেস সে জোগাড় করে দিবে, লিঙ্কডিন প্রোফাইল ইউআরএল, এই যে বিষয়গুলো, ফোন নাম্বার, এই বিষয়গুলো সে লিডের মাধ্যমে কি করবে, কালেক্ট করে দিবে। এটার জন্য সে পেমেন্ট চাচ্ছে কত ডলার, $15, এটা হচ্ছে বেসিক পেমেন্ট। আর যদি স্ট্যান্ডার্ড পেমেন্ট তাহলে $75, আর প্রিমিয়ামটা যদি কেউ কোনো ক্লায়েন্ট যদি তার কাছে চায় তাহলে সেক্ষেত্রে $150 সে কি করছে, চার্জ করছে। তার মানে সে তার কাজের পারিশ্রমিক সে কিন্তু নিজেই কি নির্ধারণ করেছে যে আমার কাজের পারিশ্রমিক হচ্ছে এত টাকা, আমি কাজটা করে দিতে চাই, করে দিতে পারবো। এবার গিগ সম্পর্কে সে একটা ব্রিফ দিছে এখানে, যে আই হ্যাভ বিন ওয়ার্কিং এজ এ প্রফেশনাল লিড জেনারেশন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, আপনি দেখে নিয়ে, ঠিক আছে। তো এ হচ্ছে সৃজন, আমাদের সিগনেচার মাইন্ডের একজন স্টুডেন্ট, তার আইডিটা আমি আপনাদেরকে দেখালাম ফাইবারে। ওকে, তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে এখানে আইডি খোলার পর আমাদেরকে কি করতে হবে। আপনি যখন আইডি খোলার পর যখন আপনি একটা গিগ তৈরি করবেন, গিগ গুলো আবার লিঙ্কডইন থেকে শুরু করে বিভিন্ন আদার যেই জব মার্কেট গুলো আছে ওখানে গিয়ে আপনাকে শেয়ার করতে হবে। ওখান থেকে আপনার ক্লায়েন্ট পাবেন, আপনি তারা এসে আপনাকে রিকোয়েস্ট পাঠাবে, তারপর আপনি আপনার বাইরের সাথে কন্ট্যাক্ট করে যার সাথে কমিউনিকেশন ভালো হবে বা যার সাথে আপনার মিল হবে তার কাছ থেকে আপনি কিন্তু কাজটি পাবেন। তো এই হচ্ছে বিষয়গুলো। এছাড়াও কিন্তু আরো অনেক মার্কেট প্লেস আছে, যেমন আপওয়ার্ক আছে, এটা একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, এখানেও সেম ভাবে আপনি এখানেও আইডি খুলতে হয়, বাট ফেক আইডি খোলার কোনো সুযোগ নাই। 99 ডিজাইন আছে, যারা ডিজাইন নিয়ে কাজ করে তাদের জন্য এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট বা খুবই ভ্যালুয়েবল বা খুবই আপনার জনপ্রিয় একটি সাইট। freelancers.com এটাও একটি জব মার্কেট। তারপর হচ্ছে guru.com, যেটা সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রবীণ আপনার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস guru.com, ঠিক আছে। তো এরকম অনেক মার্কেট প্লেস আছে, বাংলাদেশে এরকম কিছু মার্কেট প্লেস এখন তৈরি হচ্ছে যেগুলোর মধ্যে আপনি লোকালি কাজ করতে পারেন। পাশাপাশি আপনি এই ধরনের মার্কেট প্লেসের পাশাপাশি আপনি অ্যামাজনে আপনি কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। অ্যাফিলিয়েট মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এর একটি পার্ট, এবং এটা ওয়ান কাইন্ড অফ কি ফ্রিল্যান্সিং। এটা হচ্ছে ফ্রিল্যান্সিং বিজনেস। আপনার নিজের কোনো অফিস নাই, নিজের কোনো ব্যবসা প্রতিষ্ঠান নাই, আপনি আরেকজনের ব্যবসা প্রতিষ্ঠানটাকে আপনি কি করছেন, ব্যবহার করে আপনার একটা ব্যবসা তৈরি করছেন, রাইট। তো সেক্ষেত্রে আপনি অ্যামাজনের সাথে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ এন্টারপ্রেনারশিপ। এটাও কিন্তু এক ধরনের আপনার ফ্রিল্যান্সিং, হ্যাঁ, এটা হচ্ছে সেলস এর ক্ষেত্রে ফ্রিল্যান্সিং। তারপর হচ্ছে alibaba.com আছে, এটাও কিন্তু এখানেও আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারছেন এজ এ ফ্রিল্যান্সার হিসেবে। তারপরে আলি এক্সপ্রেস আছে, এরকম অনেক মার্কেট প্লেস আছে যে মার্কেট প্লেস গুলোর মাধ্যমে আপনি কাজ করতে পারেন। একাধিক মার্কেট প্লেস আপনি কাজ করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তবে পরামর্শ থাকবে আপনি শুরুতে যেকোনো একটা মার্কেট প্লেস আগে নিজেকে প্রতিষ্ঠিত করেন, কারণ একসাথে তো অনেকগুলো করেন তারপর আপনি কোনোটাই আপনি তাল মিলাতে পারবেন না, কারণ এখানে মার্কেট প্লেসে চোখ রাখতে হয় যে কখন কাজ দেয়, ঠিক আছে, একটু চোখ রাখতে হয়, শেয়ার বাজারের মতো আর কি। এখন আসেন আমরা একটু জানি যে পেমেন্ট সিস্টেমটা কি, আমরা কিভাবে করে, ধরেন আপনি কাজটা করলেন, সাবমিট করলেন, তারপরে কাজটা আপনি কিভাবে নিবেন। কাজ নেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে একটা সময় ছিল যখন পেপালের মাধ্যমে
টাকা আনতে হতো, শুধুমাত্র পেপ্যালের মাধ্যমে টাকা আনতে হতো। তারপরে মাস্টার কার্ড, ভিসা কার্ড ইত্যাদি ইত্যাদি। তো এখন কিন্তু অনেক সহজ হয়ে গেছে, এখন কিন্তু ব্যাংকের মাধ্যমে আপনি টাকা নিতে পারছেন। এখন কিন্তু বিদেশি বায়াররা, ক্লায়েন্টরা তারা আপনাকে ব্যাংকের মাধ্যমে টাকা দিবে। সো টাকা উঠানো নিয়ে কোনো ঝামেলা নাই এখন। আগে একটু ঝামেলা ছিল, বাট এখন কিন্তু অনেক কিছু সলভ হয়ে গেছে। আর পাশাপাশি বাংলাদেশেও পেপাল চালু হবে। ফ্রিল্যান্সারদেরকে সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে ফ্রিল্যান্সারদের টাকা উইথড্র করার মানে মাধ্যম হচ্ছে পেপাল। ঠিক আছে, সারা পৃথিবীতে ফ্রিল্যান্সারদের টাকা উইথড্র করার মানে আপনার মাধ্যম। বাংলাদেশে পেপালের অনুমোদন নাই, তো প্রধানমন্ত্রী অলরেডি আশ্বাস দিয়েছেন যে যে কোনো সময় আমাদের পেপালটা আমরা কি করবো, বাংলাদেশে চালু করবো। অলরেডি পেপালের সাথে যোগাযোগ হচ্ছে, তারাও আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছে। সব মিলে একটা পজিটিভ এনভায়রনমেন্ট আছে আমাদের এটা চালু হওয়ার। পাশাপাশি শুধু পেপাল আর ব্যাংক না, আগামীতে ইনশাআল্লাহ আপনারা এই বিকাশ রকেটের মাধ্যমে আপনি কি পাবেন, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেও আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। একটা মিনিট। পেয়েছি, সরি আমার ল্যাপটপ সিগন্যাল দিল যে চার্জ প্রায় শেষ পর্যায়ে, এই জন্য চার্জটা লাগাই নিলাম, তাহলে বন্ধ হয়ে যেতে পারতো। তারপর আমি খুব বেশি সময় আর নাই, একেবারে শেষ দিকে চলে আসছি। তাহলে আপনি কিন্তু এই ইয়ের মাধ্যমে আগামী দিনে বিকাশ রকেটের মাধ্যমে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং এর টাকাটা উইথড্র করতে পারবেন। দিন যত যাচ্ছে ততই বিষয়গুলো ফ্রিল্যান্সারদের জন্য সহজ হচ্ছে। পাশাপাশি এখন বর্তমানে আমাদের সিগনেচার মানি ইনস্টিটিউটে কিন্তু আপনাকে এই পেপাল সার্ভিসটা দিচ্ছে। অর্থাৎ আমাদের যে পেপাল অ্যাকাউন্টটা আছে, সেই পেপাল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি চাইলে আমাদের মাধ্যমে আপনি টাকা উইথড্র করতে পারবেন, ডলার উইথড্র করতে পারবেন। ঠিক আছে, পেপালের মাধ্যমে করলে হয় কি, একটু মানে আপনার চার্জটা কম নেয় আর কি। ঠিক আছে, ব্যাংকের মাধ্যমে আপাতত চার্জটা একটু বেশি যাচ্ছে, আগামী দিনে এগুলো সহজ হবে, বাট পেপালের মাধ্যমে করলে আপনার একটু ঝামেলা কম এবং সহজেই, এবং আপনি অল্প খরচে টাকাটা উইথড্র করতে পারবেন। তো সেই সুযোগে কিন্তু আমাদের প্রতিষ্ঠান আপনাকে দিচ্ছে। এখন এই সবকিছু দেখার পর, তার মানে একটা জিনিস ক্লিয়ার, সবকিছুই হবে যদি আমরা কাজটা জানি। আর প্রশ্ন হচ্ছে কাজটা আমরা শিখবো কিভাবে, রাইট? তো কাজটা শেখার জন্য বাংলাদেশে অনেক ইনস্টিটিউট আছে, আপনি কোনো একটা ইনস্টিটিউট থেকে শিখতে পারেন। আশেপাশে যদি কোনো বড় ভাই থাকে যে ফ্রিল্যান্সিং করে, প্রফেশনালি করে, আপনি তার কাছ থেকেও শিখতে পারেন। ঠিক আছে, আবার কিছু কিছু আইডিয়া আপনি ইউটিউব থেকে নিতে পারেন। বাট আপনি যদি ইউটিউব থেকে আপনি শিখতে চান, বা ইউটিউব থেকে যদি আপনি দেখে আপনি ফ্রিল্যান্সার হতে চান, একটু বেগ পেতে হবে, কারণ ইউটিউবের সবকিছু কিন্তু ধারাবাহিক ভাবে দেওয়া নাই, ওখানে কিন্তু এলোমেলো দেয়া, কোনটার পরে কোনটা, তারপরে কোনটা করা উচিত, এরপরে কোনটা হচ্ছে, সিকোয়েন্স গুলো মেনটেন করা নাই ভিডিওগুলো, যার কারণে ওখানে গেলে আপনি প্রথম দিকে আপনি একটু মাথা মানে কাজ করবে না আসলে কোনটা দিয়ে করবো। তো সেক্ষেত্রে ভালো হয় যদি আপনি কোনো একজন মেন্টরের মাধ্যমে করেন, কারণ উনার যেহেতু 5-6 বছর একটা অভিজ্ঞতা আছে, বা 4-5 বছর অভিজ্ঞতা আছে, উনি যেহেতু মার্কেট প্লেসে অলরেডি দক্ষ, সেক্ষেত্রে আপনি যেটা শিখতে 6 মাস লাগবে, ওটা উনি আপনাকে 6 দিনে 6 ঘন্টায় শিখিয়ে দিতে পারবেন। ঠিক আছে, তো সবচেয়ে ভালো হয় কোনো একজন মেন্টরের অধীনে যদি আপনি কি করেন, ফ্রিল্যান্সিংটা করেন, এটা আপনার জন্য অনেক সহজ হবে। এক্ষেত্রে আপনার ব্যর্থ হওয়ার সম্ভাবনা খুব কম। আর নিজে নিজে করতে গেলে আপনি ব্যর্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, আমি একটা সময় নিজে নিজে শিখতে গিয়েছিলাম, বাট পারি নাই, ওরা হতাশ হয়ে কাজ ছেড়ে দিয়েছিলাম। বাট পরবর্তীতে আমি মেন্টরের মাধ্যমে কিন্তু এখানে এই জগতে এসে নিজেকে কাজ করার চেষ্টা করছি। ঠিক আছে, এখন বিষয় যেটা সেটা হচ্ছে আপনি পাশাপাশি আমাদের সিগনেচার মাইন্ড ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে। আপনার শুধু আমাদের প্রতিষ্ঠান না, বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানটা আপনি শিখতে চান, ভালো লাগে আপনি সেখান থেকে শিখেন। তো আমাদের সিগনেচার মাইন্ড ট্রেনিং ইনস্টিটিউট বাংলাদেশের মধ্যে টপ লেভেলের একটি ইনস্টিটিউট, যে ইনস্টিটিউটের মাধ্যমে আপনি ফ্রিল্যান্সিংটা, ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন, এবং আমাদের কাছ থেকে সব ধরনের সাপোর্ট আপনি পাবেন। আমাদের ফিজিক্যাল অফিস রয়েছে, অত্যন্ত আধুনিক এবং মনোরম পরিবেশ, যেখানে একজন স্টুডেন্ট আসলে তার শেখার জন্য যে এনভায়রনমেন্টটা দরকার, সেই এনভায়রনমেন্টটা সেখানে ইনশাআল্লাহ নিশ্চিত পাবে। হ্যাঁ, পাশাপাশি আমাদের রয়েছে যুগোপযোগী কোর্স আউটলাইন, যে কোর্স আউটলাইনটা আমরা ক্লাসের আগে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এবং আপনি এটা দেখার পর আপনি কিন্তু প্রতিটা ক্লাস ধরে ধরে আপনি শিখতে পারছেন যে আমাকে এই ক্লাসে আজকে এই টপিক নিয়ে আলোচনা হলো কি হলো না, আপনি যাচাই করতে পারছেন। এবং এটা কিন্তু আপডেট হচ্ছে নিয়মিত, কারণ ইন্টারনেটের সবকিছু কিন্তু অনলাইনে কিন্তু দিন দিন কি হচ্ছে, আপডেট হচ্ছে। তো সেইটার সাথে তাল মিলিয়ে কিন্তু আমাদের কোর্সটা কিন্তু আপডেট হচ্ছে। আগে কিন্তু আমাদের কোর্সের ক্লাস ছিল 14টা একটা সময়, তারপর 16টা করা হয়, এখন কিন্তু 18টা করা হয়েছে, পেমেন্ট কিন্তু বাড়ানো হয়নি। ঠিক আছে, তো যুগোপযোগী কোর্স আউটলাইন আমাদের রয়েছে। এর পাশাপাশি আমাদের রয়েছে ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক মানের
একেবারে দক্ষ মানসম্মত অভিজ্ঞ ইনস্ট্রাক্টর। আপনি আমাদের প্রতিষ্ঠানের যতজন ইনস্ট্রাক্টর আছে প্রত্যেকে কিন্তু আপওয়ার্ক ফাইবারে কিন্তু তারা টপ রেটেড ফ্রিল্যান্সার। ঠিক আছে, এটা আমি আপনাকে মুখে বলার দরকার নেই, আমি আপনাকে প্রুফটা দিই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নূর নবী স্যার, মাঝখানে যাকে দেখছেন একটু আগে, যে মাঝখানে, এটা হচ্ছে নূর নবী স্যারের আপওয়ার্কের আইডি। তো সো আপনি যারা বর্তমানে ফ্রিল্যান্সিং এ করছে সফলতার সাথে, আপনি যখন তার কাছ থেকে শিখবেন তখন কিন্তু আপনি আরো বেশি আপনি দক্ষতা অর্জন করতে পারবেন। বাংলাদেশে ব্যাংকের ছাতার মতো অনেক ইনস্টিটিউট গড়ে উঠছে। আপনি ইনস্টিটিউট চয়েস করার ক্ষেত্রে আপনি দেখবেন যারা শিখাচ্ছে তারা আসলে অ্যাকচুয়ালি সফল ফ্রিল্যান্সার কিনা। কারণ সফল ফ্রিল্যান্সার না হলে তারা কিন্তু আপনাকে সঠিক গাইডলাইনটা দিতে পারবে না। কাজ কিভাবে করবেন, কিভাবে কাজ সাবমিট করবেন ইত্যাদি বিষয়গুলো কিন্তু তারা প্র্যাকটিক্যাল ধারণা আপনাকে দিতে পারবে না। সো আপনি যারা মার্কেটে সফল, আপনি তাদের কাছ থেকে শিখেন। পাশাপাশি আমাদের সিগনেচার মাইন্ড ট্রেনিং ইনস্টিটিউট আপনাকে লাইফ টাইম সাপোর্ট দিবে। আমাদের একটা গ্রুপ রয়েছে, যে ফেসবুক গ্রুপ সিগনেচার মাইন্ড ইনস্টিটিউট, আপনারা প্রত্যেকে এই গ্রুপে যুক্ত হয়ে যাবেন। এখানে এখন প্রায় 80,000 মেম্বার আছে আমাদের গ্রুপে। আরো কয়েকদিন আগের স্ক্রিনশটটা 71.8K, এটা বর্তমানে 80,000-এর উপরে কিন্তু আমাদের কি আছে, মেম্বার রয়েছে। এটার মাধ্যমে আমরা কিন্তু লাইফ টাইম সাপোর্ট আপনাকে দিব। যখন যে কোনো সাপোর্ট লাগে আপনি এখানে পোস্ট করবেন, অনেকেই কিন্তু আপনাকে সাপোর্ট দিচ্ছে, অনেক স্টুডেন্টরা আছে, টিচাররা আছে, সবাই কিন্তু আপনাকে আপনার প্রয়োজনীয় যে জায়গাটা আপনাকে হেল্প করবে। আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমাদের ফ্রিল্যান্সিং এ তরুণদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমরা করোনার আগে ফিজিক্যালি বিভিন্ন সেমিনার প্রোগ্রাম করেছি। তার কিছু স্থানীয় সংবাদপত্র এগুলো নিয়ে প্রতিবেদন এসছে। তো সবকিছু মিলে আমাদের কার্যক্রম তো সারা বাংলাদেশ ব্যাপী। সর্বশেষ বিষয় যেটা আমি শেয়ার করছি হচ্ছে, আপনি আমাদের কিছু সাকসেস স্টোরি রয়েছে, আপনি খেয়াল করে দেখেন। আমাদের সিগনেচার মাইন্ড থেকে প্রশিক্ষণ নিয়ে অনেকেই কিন্তু আজকে ফ্রিল্যান্সিং জগতে সফল হচ্ছে। তার মধ্যে এই যে একজন দেখতে পাচ্ছেন, তার নিজের পোস্ট কিন্তু আমাদের, তার নাম হচ্ছে আকাশ, মাহমুদ আকাশ। এটা তার নিজের পোস্ট। আমাদের যে সিগনেচার মাইন্ডের গ্রুপ আছে সেই গ্রুপে যে অতি আনন্দের সাথে জানাচ্ছি যে সিগনেচার মাইন্ডের 129তম চলাকালীন সময়ে আজকে প্রথম অর্ডারটি পাই। সত্যি আজকে নিজেই প্রমাণিত যে ধৈর্য আর শ্রম এই দুটো নিয়ে লেগে থাকলে সফলতা আসবে ইনশাল্লাহ। তার আইডি হচ্ছে আকাশ 061, এটা হচ্ছে তার আইডি, ইয়ার আইডি আর কি, আপনার ফাইবারের আইডি আকাশ 061। আমি আপনাদেরকে তার আইডিতে একটু আপনাদেরকে ভিজিট করা নিয়ে আসি। একটু আগে তো সৃজনটা দেখাইলাম, এবার আকাশেরটা দেখান। 061, এটা হচ্ছে এই যে আকাশের আইডি। দেখেন, এই যে দেখেন একদম নিচে খেয়াল করে দেখেন, সার্টিফিকেশন সিগনেচার মাইন্ড ট্রেনিং ইনস্টিটিউট ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, এরকম আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট আপনি খুঁজে পাবেন। আপওয়ার্কে গেলে, সরি ফাইবারে গেলে আপনি কিন্তু তাদেরকে আইডি দিয়ে, তার যদি আইডি জানেন আপনি আইডি দিয়ে গেলে আপনি খুঁজে পাবেন। তো এগুলো দেখার পর কি আপনার বিশ্বাস হবে না যে আমাদের সিগনেচার মাইন্ড থেকে প্রশিক্ষণ নিয়ে আমাদের এখানে স্টুডেন্টরা ভালো করছে বা ভালো করার সুযোগ আছে। তারপর হচ্ছে আমাদের আরেকজন স্টুডেন্ট, আপনি খেয়াল করে দেখেন, আলামিন হুসাইন। এইবার 10ম শ্রেণীর ছাত্র ছিলাম। গত লকডাউনে ঘরে বসে থাকাকালীন সময় মাথায় ফ্রিল্যান্সিং এর বুদ্ধি আসে, যেভাবে সেই কাজ ভর্তি হয়ে গেলাম সিগনেচার মাইন্ড ইনস্টিটিউটে অফলাইন 40 নম্বর ব্যাচে। সময় শ্রম দেওয়ার পর আজকে ফাইবার থেকে লিড জেনারেশনের $10 একটি কাজ পাই। ধন্যবাদ দেওয়ার মেন্টর আব্দুর রহমান স্যার আমাকে সুন্দর কাজগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। তাহলে বুঝতে পারছেন যে বয়স কোনো ফ্যাক্ট না। 10ম শ্রেণীর ছাত্র কিন্তু আমাদের এখান থেকে প্রশিক্ষণ নিয়ে কি করছে, ফ্রিল্যান্সিং করছে। এটা হচ্ছে তার আইডি। এই যে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন আপনি, আলামিন 346। আপনারা নিজেরাই একটু সার্চ দিয়ে দেখবেন তাদের আইডি গুলো, তাহলে আপনার কাছে প্রুফ হয়ে যাবে। ঠিক আছে, তারপর দেখেন এই যে আরেকজন আছে এখানে, ফুয়াদ হাসান ফারাবি। তো সে দেখেন এখানে $785 একটা কাজ পেয়েছে আমাদের এখান থেকে প্রশিক্ষণ নিয়ে ফ্রিল্যান্সিং করছে। $785, মানে চিন্তা করতে পারছেন, প্রায় 60,000 টাকার উপরে, মানে 60,000 টাকার মতো তার কি একটা কাজ থেকে ইনকাম। তো এক মাসে যদি এই কাজটা লাগে ডেলিভারি দিতে, এক মাস তো লাগবে না, হয়তো 15 দিনের মতো লাগবে। তাহলে 15 দিন যদি লাগে একটা কাজ অর্ডার করতে, তাহলে 60,000 টাকা মানে হচ্ছে এরকম যদি দুটা কাজ মাসে পেয়ে যায়, তাহলে কিন্তু কি 1 লাখ টাকার উপর কিন্তু ইনকাম। ডান পাশে তারকা দেখতে পাচ্ছেন এখানে, মোহাম্মদ রাশিদুল ইসলাম রিয়াজ। তো সে অনেকদিন কাজ পাচ্ছিল না, বাট তারপরে কিন্তু কাজটি পায়। কত ডলার? $100 কাজের অর্ডার কিন্তু এটা। ঠিক আছে, এরকম অনেক সাকসেস স্টোরি কিন্তু আমাদের আছে।
এই যে আরেকজন দেখতে পাচ্ছেন এখানে, আলহামদুলিল্লাহ অনেক ধৈর্যের ফল, আরো 4টি কাজ পেলাম, মানে একসাথে 4টি কাজ পেয়েছে, এবং টোটাল $100 কাজ, 4টি কাজ মিলে $100, 50, 30, 10 এবং 10, 50 আর 30, 80 আর 20, $100 4টা কাজ কিন্তু সে পেয়েছে। এটা কিন্তু গত রাত্রে স্ক্রিনশট দেয় এটা আমার, এবং 2 দিন আগে সে লাস্ট ডেলিভারি দিয়েছে। ঠিক আছে, তারপর আরো দেখেন এখানে আরেকজন দেখতে পাচ্ছেন এখানে, তার আইডিও এখানে শো করছে, জাকির হুসাইন 0, জাকির হচ্ছে আপনার হুসাইন, তারপর হচ্ছে 0। আমি ডিজিটাল মার্কেটিং এ অনলাইন ব্যাচ 137-এর একজন শিক্ষার্থী, আমি প্রথম অর্ডার পাই 9টা ক্লাস চলাকালীন সময়। তার মানে কি, অনেকেই আছে, অনেকে জিজ্ঞেস করে ভাই আমি কবে থেকে ইনকাম পাবো, বাট আপনি ইনকাম পাবেন কত দিনের মধ্যে আপনি দক্ষ হচ্ছেন। আপনি যে প্রতিটা ক্লাস করাচ্ছে, প্রতিটা ক্লাস থেকে আপনি চাইলে ইনকাম করতে পারেন, যে কোনো একটা কাজ থেকে আপনি চাইলে ইনকাম করতে পারেন, যে কোনো একটা কাজ থেকে। আমাদের 18টা ক্লাস আছে, প্রত্যেকটা কাজ মানে ক্লাসের কিন্তু একটা টপিক আছে, ওই টপিকে যদি আপনি এক্সপার্ট, আপনি ইনকাম করতে পারেন। ঠিক আছে, তো আমাদের 8ম এবং 9ম ক্লাস হচ্ছে ফাইবারে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, ওইটার ক্লাস। এরপরে কিন্তু অনেকে কিন্তু অ্যাকাউন্ট করে কাজ পাচ্ছে। হ্যাঁ, তার মানে আপনি দক্ষ হন, আপনি ক্লাস চলাকালীন সময় কিন্তু আপনি আর্ন করার সুযোগ রয়েছে। তারপরে অনেক আপুরা আছে আমাদের এখানে কি করছে, যেমন যে অনলাইন ব্যাচে আমাদের আরেকজন আপু আছে, অনার্স 2য় বর্ষে পড়া একজন স্টুডেন্ট, খাদিজা আক্তার, সে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন $5 একটি কাজ। তারপরে আরো অনেকে আছে, এরকম অনেক এক্সাম্পল। আপনি আমাদের যে গ্রুপ, সরি এই জিনিসটা একটু দেখায় নেই, শুধু দেশে না, দেশের বাইরের, সরি দেশের বাইরে থেকে ফ্রিল্যান্সিং করছে আমাদের অনেক স্টুডেন্টরা আছে, দেশের বাইরে থেকে। এই যে এ হচ্ছে পশ্চিমবঙ্গের, আপনার তার বাড়ি হচ্ছে হুগলিতে, পশ্চিমবঙ্গে তার বাড়ি, সে আমাদের সিগনেচার মাইন্ড থেকে প্রশিক্ষণ নিয়ে এখন কিন্তু সে ফ্রিল্যান্সিং করছে। ঠিক আছে, তো সো এরকম অনেক এক্সাম্পল আছে, সিঙ্গাপুর থেকে আছে, সিঙ্গাপুর প্রবাসী আছে, সে কিন্তু ইন্ডিয়ান নাগরিক। ঠিক আছে, তারপরে এই জায়গায় দেখতে হচ্ছে আরেকজনের $75 একটি কাজের অর্ডার, আরেকজনের $85 দেখালাম একটু আগে। তারপর এই যে সৃজন বর্মন, আমাদের সবচেয়ে সাকসেসফুল স্টুডেন্টদের মধ্যে একজন হচ্ছে সৃজন বর্মন, যেটা আমি একটু আগে আপনাদেরকে তার প্রোফাইলটা দেখিয়েছিলাম বুয়েটে পড়ে। তো $150 কাজের অর্ডার এটা তার। ঠিক আছে, নিচে আরেকটা দেখতে পাচ্ছেন $300 কাজের অর্ডার, এবং তার এই যে গতকালকে, সরি এপ্রিলের 9 তারিখ সে একটা স্ট্যাটাস দিয়েছিল যে সৃজন, শান্ত, টুটুল, আমরা এই 3জন একই টিমে কাজ করি, 3জনই সিগনেচার মাইন্ডের ছাত্র, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করে প্রথমবার নিজের ইনকামে কিছু নিলাম, নিজের ইনকামে কিছু করার অনুভূতিটা আসলে অন্যরকম। তার মানে আপনি বুঝতে পারছেন তাদের পরিবার সম্পর্কে যদি আমি আপনাকে বলি, তার পরিবার অত্যন্ত দরিদ্র পরিবার। ঠিক আছে, ময়মনসিংহে থাকে, অত্যন্ত দরিদ্র পরিবার। গত বছর তো তার বাবাও মারা যায়, গত বছর যখন তাদের লকডাউন শুরু হয়ে যায়, তার আম্মার ইনকামটা বন্ধ হয়ে যায়, তার মায়ের ইনকাম, কি করবে বুঝতে পারছিল না, তখন সিগনেচার মাইন্ড অ্যাডমিশন নিয়ে কোর্স শুরু করে, এবং আলহামদুলিল্লাহ এখন কিন্তু সে ফ্রিল্যান্সিং করছে। তো সবকিছুর প্রেক্ষাপটে একটা বিষয় ক্লিয়ার, যে আসলে এখানে কনফিউশনের কিছু নাই, কনফিউশনের কোনো সুযোগ কিন্তু এখানে নাই। মাথায় রাখবেন একটা জিনিস, মানে আমাদের ইনস্টিটিউট ফিজিক্যাল আছে, আপনি এসে দেখে যান আমাদের ফিজিক্যাল 90 কাকরায় মুসাফির টাওয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ক্যাম্পাস, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে ক্যাম্পাসটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের ল্যাব রুম, যারা ফিজিক্যাল ক্লাস করবে তাদের জন্য। এটা হচ্ছে আমাদের ক্লাসরুম। ঠিক আছে, আর পাশাপাশি এই যে আমাদের করোনার ছাড়া, যখন আমাদের করোনার পূর্ববর্তী সময় আমাদের ফিজিক্যাল ক্লাস যখন চলতো, এটা কিন্তু ফিজিক্যাল ক্লাস। আর করোনা আসার পর আমরা এখন অনলাইনে ক্লাস শুরু করেছি, এবং ফিজিক্যাল ক্লাসের তুলনায় এখন দেখতেছি আমরা অনলাইনে আমাদের রেজাল্টটা বেশি আসতেছে, অনলাইনে আমাদের স্টুডেন্টরা বেশি শিখতে পারছে, কারণ আপনি একটা ব্যাকআপ ভিডিও পাচ্ছেন। হ্যাঁ, ক্লাসের পর পরে কিন্তু আপনাকে ব্যাকআপ ভিডিও পাচ্ছেন, যেটার মাধ্যমে আপনি লাইফ টাইম ভিডিওটা দেখে কিন্তু আপনি যে জায়গাগুলোতে সমস্যা থাকবে এগুলোকে নিজেকে আবার এক্সপার্ট করে তুলতে পারবেন। ফিজিক্যাল ক্লাসে আসলে কিন্তু আপনি ব্যাকআপ ভিডিওটা পাচ্ছেন না, কোনো কারণে আপনার ক্লাস মিস হয়ে গেল, ক্লাস মিস মানে কিন্তু আপনার ওই টপিকটা মিস হয়ে গেল। ঠিক আছে, তো ব্যাকআপ মানে আপনি যখন অনলাইনে ক্লাস, অনেকের কাছে একটা আনইজি লাগে বা অবিশ্বাস্য মনে হয় অনলাইনে কি শেখা যায় কিনা। আমি কি আপনাকে সবকিছু এখন দেখাচ্ছি না অনলাইনে? তাহলে অনলাইনে তো আমি দেখাবো যে মানে ফাইবারে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, প্র্যাকটিক্যালি দেখাবো, ভিডিও থাকবে, আপনি বাসায় বসে বসে ভিডিও দেখে দেখে আবার শিখে নিবেন। তাহলে কেন শিখতে পারবেন না? বরঞ্চ অনলাইনের কাজগুলো অনলাইনে শেখা ভালো। ঠিক আছে, কারণ স্ক্রিন শেয়ার করে দেখানো যায়, আপনি খুব ক্লোজলি দেখতে পাচ্ছেন, রাইট? আমাদের নতুন একটা ক্যাম্পাস হচ্ছে মগবাজারে। তো এই ক্যাম্পাসটা একটা মানে ডেমো আপনাদেরকে দেখাচ্ছি, অলরেডি ক্যাম্পাসটা নেওয়া হয়ে গেছে। আগে এতক্ষণ যে ক্যাম্পাস গুলো দেখাচ্ছিলাম, যে ক্যাম্পাসের চিত্রগুলো, ওটা হচ্ছে আমাদের কাকরাইল হেড অফিসের মূল মানে
অফিসের ছবি। আর নতুন যারা এটা দেখাচ্ছে এটা একটা গ্রাফিক্স ছবি, একটা ডিজাইন করা হয়েছে, আমাদের নতুন অফিস নেওয়া হয়েছে, অলরেডি প্লেসটা নেওয়া হয়েছে মগবাজারে, সেটার একটা চিত্র আপনি দেখতে পাচ্ছেন এখানে। এরকম আরেকটা অফিস অলরেডি উদ্বোধন হয়েছে, অলরেডি উদ্বোধন হয় না, মানে কার্যক্রম চলতেছে, সেটা হচ্ছে মালিবাগে। এরকম বাংলাদেশের ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আমাদের এই বর্তমানে আরো নতুন 4টা ক্যাম্পাস এখন রানিং হচ্ছে, ঠিক আছে। তো সবকিছু মিলা আমাদের বর্তমান ঠিকানা হচ্ছে 90 কাকরাইল মুসাফির টাওয়ার, 1st and 2nd ফ্লোর, ঢাকা। এখন অনেকে ফ্রিল্যান্সিং করতে এসে ব্যর্থ হয় বা সফল হতে পারে না লাইফে, এর পিছনে কারণ কি? এরকম অনেকেই আমাদের এই ফ্রি ক্লাসগুলো করে কিন্তু পরবর্তীতে আর আগায় না, ফ্রিল্যান্সার হবে। আমাদের কাছ থেকে আপনি না শিখেন, যে কোনো জায়গা থেকে শিখেন, কিন্তু অনেকে কিন্তু পরবর্তীতে আগ্রহ হারায় ফেলায়। কেন আগ্রহ হারায় ফেলায়? কারণ সিদ্ধান্ত নিতে পারে না, আমি কি আসলে ফ্রিল্যান্সিং করবো নাকি করবো না, নাকি চাকরির জন্য আমি নিজেকে প্রস্তুত করবো। আর ভাই চাকরির জন্য করেন প্রস্তুত, ফ্রিল্যান্সিং করলে কি আপনার চাকরির জন্য নিজেকে প্রিপেয়ার করা হবে না, বরঞ্চ আরো বেশি হবে, প্র্যাকটিক্যালি কাজ করতেছেন। তো আর যদি ভবিষ্যতে চাকরি না হয় তখন কি করবেন? ফ্রিল্যান্সিং এখন থেকে শুরু করেন, অবসর সময়টাকে আপনি কাজে লাগান, পড়ালেখার পাশাপাশি, চাকরির পাশাপাশি। সম্ভব, প্রতিদিন 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা সময় দিয়ে আপনি শিখতে পারবেন। এরপরে কি আপনি আস্তে আস্তে করে একটু সময় দিবেন, ইনকাম করতে থাকবেন। একটা সময় যদি আপনি দেখেন চাকরি চাই বেশি ইনকামও আসে, তখন আপনি সিদ্ধান্ত নেবেন আপনি চাকরির পাশাপাশি করবেন নাকি ফুল টাইম, আপনার ব্যাপার। ওকে। তো এখানে আপনি যখন প্রশিক্ষণ নেবেন, এখান থেকে আপনি শিখবেন, এখান থেকে যদি দক্ষতা যখন অর্জন করবেন, আপনার কি কোনো লস আছে? কোনো লস কিন্তু নাই। কোনো রিস্ক আছে? নাই। এখানে কোনো পুঁজি তো বিনিয়োগ করছেন না, হ্যাঁ, কোনো অর্থ বিনিয়োগ তো করছেন না, সুতরাং কোনো লস নাই, কোনো রিস্ক নাই। আর যেহেতু লস নাই, রিস্ক নাই, কোনো টেনশন আছে? কোনো টেনশন নাই, ঠিক আছে। তো আপনি নিশ্চিন্তে শুরু করতে পারেন, আপনার একটা পজিটিভ সিদ্ধান্ত কিন্তু আপনার লাইফের একটা টার্নিং পয়েন্ট নিয়ে আসবে। অনেকে চিন্তা করে আজকে না কালকে শুরু করবো, কালকে না পরশু শুরু করবো, আমার সামনে একটু এক্সাম আছে, আমার তারপরে মুখের বিয়ে আছে, ঈদ আছে সামনে। ভাই এরকম দেখতে দেখতে আমাদের লাইফের অনেকটা বছর আমরা কাটায় ফেলছি। এই অবহেলা করতে করতে, দীর্ঘসূত্রিতা করতে করতে করোনার 1 বছর আমরা কাটায় ফেলছি, কিছুই করা হয়নি। কিছু একটা করা উচিত ভাবতে ভাবতে অনেক কিছু, অনেক সময় কিন্তু আমরা মানে হারাই ফেলছি। তো আমি বলবো আপনার জায়গা থেকে আপনি শুধু শুরু করেন। যাদের সামনে পরীক্ষা এক্সাম আছে, আমি বলবো আপনি এখন শুরু করেন। বলতে পারেন যে এখন তো আমি ক্লাস করতে পারবো না, আমি বলবো যে ক্লাস হচ্ছে সপ্তাহে মাত্র একটা, বাকি পুরো সপ্তাহ আপনি তাও 2 ঘন্টা, পুরো সপ্তাহের মধ্যে 2 ঘন্টাকে আপনি একটু অবসর সময় পান না, চাইলে কিন্তু শুরু করা যায়। ওকে। তো আমি বলবো যে আসেন আমাদের জায়গা থেকে শুরু করি। পাশাপাশি অনেকে আমাদের সিগনেচার মাইন্ড নিয়ে অনেকের কিন্তু অ্যালার্জি আছে। কেন অ্যালার্জি আছে? কারণ বাংলাদেশের মধ্যে এখন প্রতিষ্ঠিত একটি আইটি ইনস্টিটিউট সিগনেচার মাইন্ড। তো অনেকের হিংসা হয়, যার কারণে অনেকেই কিন্তু আপনাকে মেসেঞ্জারে, ফেসবুকে অনেক ধরনের কি দিবে, আপনাকে কান কথা বলবে। তো এদের কথা বিশ্বাস না করে আপনি আপনার জায়গা থেকে সিদ্ধান্ত নিয়ে আমাদের সাথে আপনি শুরু করুন। মাথায় রাখতে একটা জিনিস, নো শর্টকাট ওয়ে টু সাকসেস। সফলতার জন্য শর্টকাট কোনো ওয়ে নাই। তো আমি আর কথা দীর্ঘায়িত না করে আপনাদের কোশ্চেনে চলে যাব। আমাদের সার্বিক বিষয়ে আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা সরাসরি কোশ্চেন করতে পারেন। কোশ্চেনে আনসার দেওয়ার পর আমি আপনাদেরকে একটা দারুণ গুড নিউজ দেব, একটা গুড নিউজ দেব, ঠিক আছে। একটা চমৎকার নিউজ আছে আপনাদের জন্য। নিউজটা না নিয়ে কেউ যাবেন না। কার প্রশ্ন আছে তারা একটু হাত তুলবেন প্লিজ। আচ্ছা, আপনারা চ্যাট বক্সে আপনাদের প্রশ্নটা লিখে দেন, সবচেয়ে ভালো হয়। নিচের চ্যাট বক্স থেকে আপনি প্রশ্নটা লিখে দেন। আমি চ্যাট বক্সটা ওপেন করলাম, আপনারা আপনাদের জায়গা থেকে চ্যাট বক্সে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনার প্রশ্নটা লিখে দেন। এত টাকা দিয়ে কেমনে শিখবো, একজন প্রশ্ন করেছেন। আচ্ছা, আপনি একটু ধৈর্য ধরেন, দেখা যায়। আর শেখার জন্য আসলে টাকা লাগে, হ্যাঁ, শেখার জন্য টাকা লাগে। আপনি যত ভালো জিনিস শিখবেন আপনি তত ভালো। আর যদি সস্তায় শিখতে চান তাহলে আসলে সস্তার 3 অবস্থা আপনারা জানেন। আমরা আপনার দায়িত্ব নিব, সবচেয়ে বড় কথা হচ্ছে শেখানোটা বড় কথা না, আমরা তো শেখাবোই, পাশাপাশি লাইফ টাইম দায়িত্ব আপনার নিব। আপনি ফ্রিল্যান্সিং এ স্টাবলিশ হওয়া পর্যন্ত আপনার যত ধরনের সাপোর্ট লাগে সব ধরনের সাপোর্ট আমরা দিব, ঠিক আছে। একজন প্রশ্ন করেছেন, হ্যালো স্যার, আমি একজন বাংলাদেশি, বাট আমি মালয়েশিয়া থেকে একটা কোম্পানিতে কাজ করি, আমি কি এটা মালয়েশিয়া থেকে করতে পারবো? অবশ্যই করতে পারবেন। আমাদের বাংলাদেশি টাইম সকাল 9টা থেকে রাত্র 10টা পর্যন্ত আমাদের ব্যাচ আছে। যে কোনো একটা ব্যাচে আপনার সুবিধা মতো সময়, যে সময়টা আপনি পারবেন ওই সময় আপনি ক্লাস অংশগ্রহণ করে আপনি শিখে নিতে পারবেন। আর করার জন্য তো আপনি যে কোনো জায়গা থেকে করতে পারবেন, ঠিক আছে। আশা করি আপনি উত্তরটা পেয়েছেন। মিনিমাম কতদিন কাজ শিখতে হবে যদি আমি সর্বোচ্চ চেষ্টা করি? আসলে ইটস ডিপেন্ড অন ইউ, আপনার নিজের উপর ডিপেন্ড করে যে আপনার কতদিন লাগবে শিখতে। এক একজনের শেখার আসলে মানে অ্যাবিলিটি এক এক রকম। তো সেক্ষেত্রে আমি এতটুকু বলি, আপনি যদি আন্তরিক হন সেক্ষেত্রে আপনি প্রতিটি ক্লাসের হোমওয়ার্ক যদি ঠিকঠাক মতো করেন,
প্রতি ক্লাসের অ্যাসাইনমেন্ট গুলো জমা দেন, তাহলে প্রতি ক্লাসের বিষয়গুলো একটা ক্লাস সপ্তাহে একদিন হয়, পুরো সপ্তাহ দেওয়া হচ্ছে কিসের জন্য? প্র্যাকটিসের জন্য, আপনার হোমওয়ার্কের জন্য। আপনি যদি এই একটা ক্লাসের উপরে পুরো সপ্তাহটা হোমওয়ার্ক করেন, প্র্যাকটিস করেন, ওই এক সপ্তাহে ওই সাবজেক্টে আপনি এক্সপার্ট হয়ে যাবেন। তাহলে এইভাবে যদি আপনি 18টা বিষয়ে 18টা ক্লাস শিখতে চান, তাহলে 18 সপ্তাহ এনাফ। ঠিক আছে, 18 সপ্তাহ এনাফ। কিসের মাধ্যমে শুরু করব, এটা ডিপেন্ড করবে আসলে আপনি কোন কাজটা ভালো মানে করতে পারেন। তবে যদি আপনি সিদ্ধান্ত নিতে না পারেন বা এই বিষয় সম্পর্কে খুব বেশি একটা আইডিয়া না থাকে, সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করবো আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে শুরু করেন। কারণ ডিজিটাল মার্কেটিং আমাদের প্রত্যেকের কাছে ডিজিটাল প্ল্যাটফর্ম আছে, ফেসবুক, ইউটিউব, এগুলা ইউজ করতে আমরা অভ্যস্ত। তাই আপনি এগুলো দিয়ে শুরু করলে আপনার জন্য ভালো হবে। ডিজিটাল মার্কেটিং দিয়ে শুরু করুন, আপনি সহজে কাজগুলো করতে পারবেন। ঠিক আছে, ক্লাস কি প্রতিদিন নাকি উইকে একটা? বলেছি উত্তরটা, সপ্তাহে একটা ক্লাস। আপনাদের ক্লাস কতটি? টোটাল 18টি ক্লাস। সপ্তাহে কয়দিন ক্লাস হবে? একদিন। তো মূল প্রশ্নগুলো পেয়েছি, আর কোনো প্রশ্ন আশা করি আপনাদের নাই। তো আশা করি যে আপনারা প্রত্যেকে আমাদের সাথে শুরু করবেন। যারা যারা সিদ্ধান্ত নিয়েছেন তারা খুব দ্রুত সময় আমাদের সাথে এই অ্যাডমিশন নিয়ে আপনার যাত্রাটা শুরু করবেন। তো যারা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন তারা কিভাবে শুরু করবেন আমি আপনাকে একটা প্রক্রিয়া দিয়ে দিচ্ছি। আমাদের রেজিস্ট্রেশন ফর্ম আছে, এই রেজিস্ট্রেশন ফর্মটা আপনারা ফিল আপ করবেন। ফিল আপ করে তারপর আপনি আপনার পেমেন্টটা করে দিবেন। আপনাদের জন্য একটা বিশাল বড় গুড নিউজ হচ্ছে, আমাদের এই ক্লাস চলাকালীন সময়ে, সরি আজান দিচ্ছে কিন্তু অনেকে আবার ধৈর্য হারা হয়ে যাবেন, একজন একটু কাইন্ডলি আজান উত্তরটা দিবেন। যারা এই ফ্রি ক্লাস চলাকালীন সময়ে আমি একটা লিঙ্ক দেবো এখন, এই লিঙ্কে যারা রেজিস্ট্রেশন করবেন তারা এই 12,000 টাকার কোর্সটি তারা 6,000 টাকায় 50% ডিসকাউন্টে পাবেন। ঠিক আছে, যারা আমি এখন লিঙ্ক দিব সেই লিঙ্কটি যারা এখন পূরণ করে দিবেন। আবার কিছু প্রশ্ন আসছে দেখা যায়, ইংলিশে অ্যান্ড ইংলিশ চ্যাটিং বায়ার সাথে এগুলো শিখা আগে পর্যন্ত, তাই না স্যার? কথাটা ক্লিয়ার হয় নাই। এতটুকু বলি যে আপনি ইংলিশে চ্যাটিং করার ক্যাপাসিটি তো লাগবেই বায়ারের সাথে। হ্যাঁ, আর এটা কিন্তু মানে কঠিন না। বায়ার একটা প্রশ্ন করেছে, আপনি এটা কপি করে এনে গুগল ট্রান্সলেটে দেন, অনুবাদ করেন, বাংলায় বুঝে যাবেন কি বলছে। এবার এটাকে আপনি আবার আপনার যে উত্তর দিতে চান এটা আপনি বাংলায় লিখে আপনি কি করেন, গুগল ট্রান্সলেট ইংলিশ করে আপনার এটা তাকে সাবমিট করতে পারেন। ঠিক আছে, এইভাবে করে আপনি করতে পারেন বা কারো সহযোগিতাও করতে পারেন, নো প্রবলেম। তো সবকিছু মিলায় আপনারা প্রত্যেকে আপনাদের জায়গা থেকে আমাদের সিগনেচার মাইন্ডের সাথে সম্পৃক্ত হবেন, ফ্রিল্যান্সিং এ নিজের ক্যারিয়ার বিল্ড আপ করবেন, এই প্রত্যাশা রেখে আমাদের আজকের সেশন এখানে শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার কথা এখানে শেষ করলাম। আবার আপনাদের সাথে দেখা হবে প্রত্যাশা রাখছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।